তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর। গত ক্লাসেও আপনাদেরকে বলেছিলাম যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো মোটামুটি আমরা অন পেজ এসইও, অফ পেজ এসইও, বা দেখা যাচ্ছে অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন, প্লাস ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, লোকাল এসইও, টেকনিক্যাল এসইও, মোটামুটি অনেকগুলো বিষয় আমরা জেনে আসছি। প্রায় 26তম ক্লাস থেকে আজকে আমাদের 43তম ক্লাস, অর্থাৎ 26 থেকে 42তম ক্লাস পর্যন্ত আমরা এসইওর কিছু বিষয় জেনে আসছি। তো এসইও আসলে অনেক বিশাল একটা পার্ট। আপনাদেরকে এখানে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এইগুলোর প্রত্যেকটা ছোট ছোট ক্যাটাগরি নিয়ে যদি আপনারা কাজ করতে থাকেন, দেখবেন যে ওইটার কাজ নিয়ে শেষ করতে পারবেন না। যেমন অফ পেজ এসইওর কথা যদি বলি, এদের মধ্যে একটা পার্ট ছিল, অফ পেজ এসইওর একটা পার্ট ছিল হচ্ছে আপনার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। ব্যাকলিঙ্ক ক্রিয়েটের আরেকটা পার্ট ছিল হচ্ছে গেস্ট পোস্টিং, ফোরাম পোস্টিং, সোশ্যাল বুক মার্কিং, তারপর আপনার ইমেজ, পিডিএফ বা ফাইল সাবমিশন, ভিডিও সাবমিশন, এই কাজগুলো ছিল। তো আপনারা যদি এদের মধ্যে থেকে ছোট্ট একটা পার্ট নিয়েও যদি কাজ করেন এবং দেখা যাচ্ছে ওটাতে যদি আপনি একদম মানে বেস্ট হন, যে আপনি সোশ্যাল বুক মার্কিং এর ক্ষেত্রে একজন বেস্ট, বা দেখা যাচ্ছে বেস্ট একজন এক্সপার্ট, তাহলে দেখবেন যে ওইটার কাজ করে আপনি শেষ করতে পারবেন না। তো মোটামুটি অনেক বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আইডিয়া দেওয়া হয়েছে। আপনারা আশা করি এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন এবং দেখা যাচ্ছে ইন ফিউচার এগুলো নিয়ে অনেক ভালো ভালো কাজ করবেন আপনি। তো আজকে আমাদের যে বিষয়টা আলোচনার সেটা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর। তো র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আসলে দেখলে আপনাদের কাছে অনেকটাই পরিচিত মনে হবে। কারণটা কি, যখন আমরা এসইও বা দেখাচ্ছে অন পেজ অফ পেজ অপটিমাইজেশনের বিষয়গুলো যখন দেখে আসছি, তখন এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে একটু হলেও আইডিয়া দেওয়া হয়েছে যে অন পেজ এসইওতে কি বিষয় খেয়াল রাখতে হবে, অফ পেজ এসইওতে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, এইগুলো আপনাদেরকে আইডিয়া দেওয়া হয়েছে অলরেডি। তো এগুলো, এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর মধ্যে থেকে অনেক কিছুই আপনাদের পরিচিত মনে হবে, বা দেখা যাচ্ছে দু একটা হয়তো একটু অপরিচিত থাকতে পারে, সেগুলো একটু এক্সপ্লেন করে দিব আপনাদেরকে। আচ্ছা, তো গুগলের প্রায় 200 প্লাস, অর্থাৎ 208 থেকে 209টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। 208টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টর এখানে ইনক্লুড করা আছে। তো আমরা ধরে নিলাম যে হ্যাঁ, 208টা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর। তো এইগুলো আসলে কি সবগুলোই র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে? যদি আমরা বলি যে এই র্যাঙ্কিং, এই 208টা ফ্যাক্টর, এগুলোকে আসলে গুগল অ্যানালাইসিস করে কিনা, বা দেখা যাচ্ছে আমরা আসলে বাস্তবিকভাবে এই 208টা ফ্যাক্টরকে আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবো কিনা। আচ্ছা, তো এই 208টা ফ্যাক্টর আমরা আমাদের সাইটে অ্যাপ্লাই করতে পারবো যদি আমাদের খুব ভালো মানের একটা সাইট হয়। এখন আপনারা চিন্তা করতেছেন যে, বা অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে গুগল কি আসলেই এই 208টা ফ্যাক্টর বা এই 200 প্লাস যে ফ্যাক্টর গুলো আছে, এগুলো আসলে গুগল আসলে কনসিডার করে কিনা, বা গুগল আসলে আমাদের ওয়েবসাইটে চেক করে দেখে কিনা। তো আপাত দৃষ্টিতে আমরা আসলে মানুষ, তো আমরা তো মানুষ, বা দেখা যাচ্ছে আমাদের যে হিউম্যান ব্রেন, আমরা হয়তো চিন্তা করতে পারি যে এই 208টা বা 209টা র্যাঙ্কিং ফ্যাক্টর আসলে অ্যানালাইসিস করাটা খুব টাফ হয়ে যাবে, বা দেখা যাচ্ছে যে এটা আসলে পারতপক্ষে, বা দেখা যাচ্ছে আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই 208টা ফ্যাক্টর অ্যানালাইসিস করা আসলে খুবই কঠিন, হয়তো গুগল নিজেও করে না। কিন্তু আসলে বিষয়টা তা না। আমরা তো আসলে মানুষ হিসেবে চিন্তা করছি, কিন্তু গুগল তারা কিন্তু মেশিন, বা দেখা যাচ্ছে তাদের যে সার্চ ইঞ্জিনের যে কার্যকরী মানে কার্যকারিতা, বা দেখা যাচ্ছে যে তারা যেভাবে চেক করে, এটা কিন্তু মেশিন দিয়ে তারা চেক করে, বা বিভিন্ন অ্যালগোরিদম দিয়ে তারা চেক করে। তো আমাদের মতো তাদের হচ্ছে প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজে খুঁজে দেখতে হচ্ছে না। তারা জাস্ট এখানে এই সাইটটাকে তারা ক্রাউল করে, দেন এখান থেকে তারা এই ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করতে পারে। তো এই 208টা কেন, 2008টা হলো তাদের কাছে কোনো বিষয় না, কারণ তারা এইভাবে সেট আপটা রেডি করেই রাখছে। জাস্ট ওয়েবসাইটটাকে ওখানে ক্রাউল করবে, দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের কাছে হয়তো আপাত দৃষ্টিতে অনেক বেশি মনে হচ্ছে। তো যেহেতু গুগল এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোকে কনসিডার করে, তো অবশ্যই আমাদেরকে এগুলো জানতে হবে। এবং আমরা যত বেশি র্যাঙ্কিং ফ্যাক্টর আমাদের সাইটটাতে অ্যাপ্লাই করতে পারবো, আমাদের সাইটটা র্যাঙ্কিংয়ে তত সামনের দিকে আসার সম্ভাবনা বেশি। অর্থাৎ আমার একটা ওয়েবসাইট আছে, আমি সেখানে হয়তো 50টা র্যাঙ্কিং ফ্যাক্টর অ্যাপ্লাই করে রাখছি। এখন তানজিলের একটা ওয়েবসাইট আছে, সেখানে হয়তো সে 100টা র্যাঙ্কিং ফ্যাক্টর সে অ্যাপ্লাই করে রাখছে, বা সে হয়তো ম্যানুয়ালি এগুলোকে চেক করে তার ওয়েবসাইটটাতে অ্যাপ্লাই করে রাখছে। তাহলে অবশ্যই তানজিলের ওয়েবসাইটটা আমার থেকে অনেক অনেক আগে থাকবে। কারণ এখানে আমরা হয়তো দেখতেছি যে আমরা র্যাঙ্কিং করার জন্য ইন্ডেক্সিং করতেছি, বা দেখা যাচ্ছে যে অন পেজ এসইও করতেছি, অফ পেজ করতেছি, বিভিন্ন কাজ করতেছি, কিন্তু এটা কিন্তু যাচাই করছে গুগল।
তো সে কোন র্যাঙ্কিং ফ্যাক্টরটাকে বেশি প্রায়োরিটি দিবে, কোন র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য আমাদের ওয়েবসাইটটাকে সামনে দিবে পিছিয়ে দিবে, এটা আসলে বলাটা একটু আমাদের খালি চোখে দেখে বলাটা খুবই মুশকিল। তো আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর অনুযায়ী আমাদের সাইটটাকে অপটিমাইজ করতে পারি, দেন বাকিটা গুগলের কাছে। অথবা দেখা যাচ্ছে আমরা যদি সবগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর অ্যাপ্লাই করেও যদি আমরা গুগলে যদি ইন্ডেক্সিং বা দেখা যায় যদি র্যাঙ্কিং না পাই, তখন আমাদেরকে আবার ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করতে হবে যে আসলে যেভাবে আমি করলাম আমার সাইটের উপর অ্যাপ্লাই, এটা আসলে ঠিকঠাকভাবে আছে কিনা, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তো দেখি যে আসলে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কি। আচ্ছা, প্রথমে যে র্যাঙ্কিং ফ্যাক্টরটাকে কনসিডার করা হয়েছে সেটা বলা হচ্ছে যে ডোমেন এজ, অর্থাৎ আপনার ডোমেনের বয়সটা কত। এখানে বলা হচ্ছে যে ডোমেনের এজ যদি বেশি হয় তাহলে গুগল এটাকে একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ মানে কনসিডার করে, বা আপনার ডোমেনের এজটা যদি বেশি হয় তাহলে গুগল আপনাকে অন্যদের তুলনায় সামনের দিকে আগায় রাখবে। যদি চিন্তা করি যে আমার একটা ডোমেন আছে এবং আহসানের একটা ডোমেন আছে, এখন আমরা দুইজনে এই কাজ করছি এমন একটা কিওয়ার্ড নিয়ে, দুইটা কিওয়ার্ড মানে দুইজনের কিওয়ার্ডই সেম, অর্থাৎ আমার কিওয়ার্ডটা হচ্ছে ফোন প্রাইস ইন বাংলাদেশ, আহসানের কিওয়ার্ডটা হচ্ছে ফোন প্রাইস ইন বাংলাদেশ। তো আহসানের ডোমেনটার এজ যদি হয় 5 বছর এবং আমার ডোমেনটার এজ যদি হয় 2 বছর, তাহলে অবশ্যই আহসানকে এখানে গুগল সামনের দিকে আগায় রাখবে, র্যাঙ্কিং এর দিকে আহসানকে বেশি প্রায়োরিটি দিবে। বিষয়টা ক্লিয়ার? স্যার ক্লিয়ার। তো ডোমেনের এজটা যত বেশি হবে র্যাঙ্কিং এর সামনের দিকে থাকার সম্ভাবনা তত বেশি। আচ্ছা, এরপর যেটা বলছে কিওয়ার্ড অ্যাপিয়ার ইন টপ লেভেল ডোমেন। আচ্ছা, এটা একটু বুঝতে হবে। টপ লেভেল ডোমেন বলতে যেটা আমরা জানি যাচ্ছে .com বা .net বা .co, এইগুলোকে আসলে আমরা বলি টপ লেভেল ডোমেন। তো আমাদের যে টপ লেভেল ডোমেনটা থাকবে বা যে ডোমেনটা আমরা কিনবো, এইখানে যদি আমাদের মেইন কিওয়ার্ডটা যদি থাকে তাহলে এটা আমাদের জন্য একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, বা দেখা যাচ্ছে গুগল আমাদেরকে সামনের দিকে ইন্ডেক্সিং করতে এটা হেল্প করে। তো টপ লেভেল ডোমেনে আসলে আমাদের কিওয়ার্ডটা থাকা, এটা আসলে কেমন ডোমেন আমি একটু দেখাই। যদি কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এটা লিখে যদি আমরা সার্চ দেই, দেখেন প্রথমে যে সাইটটা আসে startech.com.bt। আমি গতদিনও বলেছিলাম যে যে ব্যক্তি আসলে startech.com.bt সম্পর্কে কিছু জানে না, তাকে যদি বলা হয় যে স্টারটেকটা আসলে কি, বা দেখা যাচ্ছে স্টারটেকের এই ডোমেনটা দেখে আপনি একটু বলেন তো যে এটা আসলে কিসের ডোমেন বা কি ধরনের সাইট, তারা কিন্তু বলতে পারবে না, কারণটা হচ্ছে এখানে কিওয়ার্ড নাই। এরপর দেখেন বিডি স্টল একই অবস্থা, গ্লোবাল ব্র্যান্ড একই অবস্থা। যদি কাউকে বলা হয় যে গ্লোবাল ব্র্যান্ডটা আসলে কি একটু বলেন তো, সে হয়তো বলতে পারবে যে এটা একটা মনে হয় যে কোনো একটা ব্র্যান্ড মনে হচ্ছে, কিসের ব্র্যান্ড সেটা কিন্তু বলা যাচ্ছে না। এরপরে দেখেন যেটা আছে যে rayanscomputer.com। এখন আপনাদেরকে যদি বলা হয় যে rayanscomputer.com এইটা আসলে কিসের মতো মানে এই ওয়েবসাইটটা বা এই ডোমেনটা দেখে একটু বলেন তো যে এটা আসলে কি ধরনের সাইট হতে পারে, তাহলে অনেকেই হয়তো আইডিয়া করতে পারে যে কম্পিউটার্স যেহেতু লেখা আছে রায়ান্স কম্পিউটার্স, তাহলে এটা সম্ভবত কম্পিউটার সম্পর্কিত কোনো একটা ওয়েবসাইট হতে পারে। বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার, যেটাতে কিওয়ার্ড দেওয়া থাকে ওটা কিওয়ার্ড দেখে একটু বোঝা যাবে যে আসলে ওটা কি সম্পর্কিত হতে পারে। হ্যাঁ, এই কারণে এটা একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে এখানে তারা বলছে যে কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন টপ লেভেল ডোমেন। তো তাদের কিওয়ার্ডটা যদি কম্পিউটার হয় এবং দেখা যাচ্ছে তাদের ডোমেন নেমটাতে কিন্তু সেই ওয়ার্ডটা কিন্তু মানে সেই কিওয়ার্ডটা কিন্তু আছে। আচ্ছা, এরকম আর কেউ আছে নাকি একটু দেখি। যদি একটু কম্পিউটার লিখে সার্চ দিই, কম্পিউটার প্রাইস লিখে যদি সার্চ দিই, আর একটা কি জানি ছিল, আমি মনে নাই সেই ডোমেনটা নিয়ে। আচ্ছা, যাই হোক, তো আপনারা তো বিষয়টা বুঝতে পারলেন যে টপ লেভেল ডোমেনে আমাদের কিওয়ার্ডটা যদি থাকে এটা অবশ্যই একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে, কারণ এই ডোমেনটাই ডেসক্রাইব করছে যে আমাদের সাইটটা আসলে কি সম্পর্কিত। আচ্ছা, এরপর বলছে কিওয়ার্ড অ্যাজ ফার্স্ট ওয়ার্ড ইন ডোমেন। আচ্ছা,
প্রথমে বলবো কি যে কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন টপ লেভেল ডোমেন, অর্থাৎ এটা যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এটা যে আমরা সার্চ দিলাম, দেখেন এইখানে এই rayanscomputer.com এখানে কিন্তু এই কিওয়ার্ডটা আছে, কিন্তু কিওয়ার্ডটা আছে কোথায়? সেকেন্ড ওয়ার্ড হিসেবে আছে, তাই না? রায়ান্স তারপর হচ্ছে কম্পিউটার। তো এখানে বলছে যে কিওয়ার্ড অ্যাজ ফার্স্ট ওয়ার্ড ইন ডোমেন। তো এখানে যদি কম্পিউটার রায়ান্স যদি এরকম থাকতো যে কম্পিউটার rayan's.com, তাহলে কি হতো যে এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের ডোমেনের প্রথম ওয়ার্ড হতো। তো এইটা যদি থাকে যে কিওয়ার্ড অ্যাজ ফার্স্ট ওয়ার্ড ইন দ্য ডোমেন, টপ লেভেল ডোমেন, তাহলে এটাকে গুগল অবশ্যই একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ মানে কাউন্ট করবে আর কি। আচ্ছা, অনেকেই আছে যে, আচ্ছা ঠিক আছে, এটা পরে বলছি যে এক্সাক্ট ম্যাচ ডোমেন, এক্সাক্ট ম্যাচ ডোমেনটা একটু পরে বলছি। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে এমন একটা ডোমেন নেওয়ার যে ডোমেনটাতে আসলে আমাদের কিওয়ার্ডটা প্লেস করা যায়, প্লাস আমাদের ব্র্যান্ডের নেমটা প্লেস করা যায়, এবং দেখাচ্ছে যদি আরো ভালো হয় যদি হচ্ছে আমাদের যে মেইন কিওয়ার্ডটা এটা যদি আমাদের টপ লেভেল ডোমেনের ফার্স্ট ওয়ার্ড হয়, তাহলে এটা একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। একটু রেসপন্স করতে হবে, কারণ এই বিষয়গুলো আসলে একটু থিওরিটিক্যাল টাইপ, এবং দেখা যাচ্ছে যে না বুঝলে একটু বলতে হবে যে কোথায় সমস্যা, বা দেখা যাচ্ছে যে কোন বিষয়টা আরেকবার একটু বলতে হবে। তো আপনি একটু রেসপন্স করবেন যাতে। স্যার, স্যার হ্যাঁ মানসী। হচ্ছে যেরকম আপনি বললেন যে কিওয়ার্ডটা থাকতে হবে আমাদের হচ্ছে টপ লেভেল ডোমেনে, আবার ডোমেনের ফার্স্ট ফার্স্ট ওয়ার্ড হিসেবে যদি থাকে সেক্ষেত্রে আরো ভালো। তো এরকম তো মানে বেশি দেখাই যায় না আসলে। হ্যাঁ, এটা তো খুঁজে পাওয়াটা খুবই টাফ, তো দেখা যাচ্ছে যে যদি পাওয়া যায় আর কি। আর স্যার হচ্ছে পাওয়া কি যায়, অনেক আমরা ক্ষেত্রেই হচ্ছে পাওয়া যায়, কি তবে ফ্রেজ একটা লিখলাম, কিন্তু হচ্ছে ওয়েবসাইটে বিভিন্ন রকম হচ্ছে জিনিস নিয়ে লিখলাম, বা একই রকম জিনিস লিখলাম না, বা একই রকম জিনিস নিয়ে সবসময় তো পাওয়াও যাবে লেখা সেরকমও না। তো বিভিন্ন রকম জিনিস নিয়ে লিখলে কোনটাকে আমরা কি ফ্রেজ হিসেবে কাউন্ট করবো সেটাও তো একটা সমস্যা। আচ্ছা, না যখন আপনি একটা কন্টেন্ট লিখবেন তখন সেটাতে আপনার মেইন ওই কি ফ্রেজ যেটা হবে এটা আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে। এখন আমরা একটা জিনিস একটু খেয়াল করি যে এই যে রায়ান্স কম্পিউটার যেটা আছে আর কি, এদের নামটা বা এদের ডোমেনটা দেখে আমাদের মনে হচ্ছে যে এরা হয়তো কম্পিউটার সেল করে, কিন্তু রায়ান্স কম্পিউটারে যদি আপনি যান দেখবেন যে ওরা কিন্তু ক্যামেরা বা ক্যামেরা অ্যাক্সেসরিজ বা দেখা যাচ্ছে ব্যাটারি, আইপিএস, ইউপিএস, এগুলো কিন্তু তারা সেল করে। তো তার মানে কি ওই রায়ান্স কম্পিউটার বা দেখা যাচ্ছে যে রায়ান্স এখন কি তারা রায়ান্স ক্যামেরা হয়ে যাবে? এরকম না। তাদের হচ্ছে মেইন যে ফোকাসটা বা মেইন যে কনসার্নটা যেটা, এটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ। তো তারা ওটার পাশাপাশি অন্যান্য অনেক কিছুই সেল করছে ওইখানে। তো আপনি চাইলে আপনি ওটা করতে পারেন যে আপনার যেটা মেইন ফোকাস বা আপনার যেটা মেইন কনসার্ন, সেটার উপর বেস করে আপনি একটা ডোমেন নেবেন, ওটার করসপন্ডিং আরো অনেক কিছু সম্পর্কে আপনি লিখতে পারেন বা ওইখানে পাবলিশ করে রাখতে পারেন। জি স্যার, বুঝতে পারছি। আরেকটা বিষয় যেটা বললেন ডোমেইনের এজ বেশি হতে হবে, তার মানে ওয়েবসাইটটার পুরানা হতে হবে, তাই তো? যখন আমরা ওয়েবসাইট করবো তখনই তো ডোমেইন আমরা নতুন করে ক্রিয়েট করবো, সেক্ষেত্রে ওয়েবসাইটের বয়স বেশি হতে হবে, তাই না? ওয়েবসাইটের বয়স বেশি হলে ডোমেনের বয়সও বেশি হবে। আচ্ছা, এক্ষেত্রে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে পুরাতন ডোমেন কিনা যেতে পারে, যেটা আসলে অনেক আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে। আবার দেখা যাচ্ছে আপনি চাইলে নতুন ফ্রেশ ডোমেন নিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। পুরাতন ডোমেন কিভাবে কেনা যায়, অনেকেই আছে ডোমেন কিনে রাখে, এবং দেখা যাচ্ছে যে এটা যদি মানে ইন ফিউচার টপ একটা ট্রেন্ডিং টপিক হিসেবে আসে, তখন ওই ডোমেনটার প্রাইস বেড়ে যায়। তখন কি হয় যে ওই ডোমেনটা দেখা যাচ্ছে অনেকেই উচ্চ মূল্যে সেল করে। আমি একটা জিনিস একটু দেখাই। checkmail.com, এটাতে এটা মনে হয় অ্যাভেলেবল না, এটা সেলের জন্য দেওয়া আছে। আচ্ছা, এটা সেলের জন্য দেওয়া আছে। আমরা যদি একটু নেম চিপে যাই, আচ্ছা এটা তো সেলের জন্য দেওয়া আছে, আমি দেখলাম যে checkmail.com, এটা সেলের জন্য দেওয়া আছে। নেম চিপে এসে যদি আমি এটা সার্চ করি, checkmail.com, প্রাইসিংটা দেখবেন কি হয়।
আচ্ছা, এখানে দেখেন বলছে রেজিস্টার্ড ইন 1996, অর্থাৎ এই checkmail.com-টা এটা অনেক পুরাতন একটা সাইট, বা দেখা যাচ্ছে যে অনেক আগে রেজিস্ট্রেশন করা একটা সাইট, কিন্তু এটা এখনো লাইভ করা নাই, এটা জাস্ট এখানে সেল করার জন্য দিয়ে রাখছে। এটার প্রাইজিংটা আমি গতকাল দেখেছিলাম, $11,000। জি স্যার, বুঝতে পারছি, কিন্তু এরকম হচ্ছে পুরানা ডোমেইন তো আমাদের ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। আচ্ছা, আমি যে এই যে checkmail.com এটা যে সার্চ করে গতদিন দেখেছি, এটা আসলে কেন দেখেছি বলেন তো? কারণ এটা আমার হয়তো সামঞ্জস্যপূর্ণ কোনো টপিক ছিল আপনার। হ্যাঁ, কারণ আমার কাছে সামঞ্জস্যপূর্ণ একটা টপিক আছে, এবং দেখা যাচ্ছে যে আমি এইটা হচ্ছে মানে ট্রাই করেছিলাম যে নেওয়া যায় কিনা, কারণ আমার কাছে একটা সামঞ্জস্যপূর্ণ একটা টপিক আছে। তো আপনার চিন্তা ভাবনা যেমন, আপনি তো ওই রকমই খুঁজে বের করবেন, বা দেখা যাচ্ছে আপনার সাথে সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ আপনি সেটাই খুঁজে বের করবেন। তো দেখা যাচ্ছে এই যে checkmail.com এটা হয়তো আজকে এসে আমার কাছে প্রয়োজন মনে হচ্ছে, কিন্তু যিনি আসলে এক্সপার্ট, বা দেখা যাচ্ছে যিনি আসলে এই বিষয়গুলো সম্পর্কে অনেক আগে থেকেই জানেন, উনি 1996 সালে এটা নিয়ে রাখছে, এবং দেখা যাচ্ছে এটা 1996, আজকে তো 2021 সাল। এই এত পুরাতন একটা ডোমেন, এটার প্রাইসটা $11,000 এখন বর্তমানে, আমি গতকাল দেখেছি এটা অবশ্য। তো এই স্যার, ধরনের $11,000 তো কম নিয়ে গেছে। ইয়ার বাই যদি ইনক্রিজ করা হয়, আপনার প্রত্যেক ইয়ারে তো রেজিস্ট্রেশন করতে গেলে একটা নির্দিষ্ট ফি বাইরা যায় না? হ্যাঁ, নির্দিষ্ট ফি বেড়ে যায়, সেটা যদি নেম চিপ থেকে নেন আপনি। ওই ধরেন স্যার, ফার্স্টে চেক মেলটা ছিল আপনার ধরেন $50, $50 না $10 দিয়ে যদি কিনে থাকে, তাহলে আপনার 1 বছর পরে ওইটা রেজিস্ট্রেশন করতে গেলে হয়ে যেতে পারে $50 বা $100 চলে যায়। হ্যাঁ, এটা এরকম হয় আর কি, কারণ অনেকেই বিট করে, অনেকে এটাকে দেখা যাচ্ছে অফার করে রাখে। তো আমাদের যে বিষয়টা, জি যে আমাদেরকে খুঁজতে হবে যে পুরাতন যে ডোমেনটা আমাদের যদি পসিবল হয়, আর আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে আমি হচ্ছে এই সাইটটা নিয়ে অনেক ভালো কিছু করব, এই যে checkmail.com ধরেন এটা আপনার এখন প্রয়োজন, আপনি দেখতেছেন যে এইখানে আপনি হচ্ছে এখানে কি করবেন, যে মেইল গুলোকে চেক করে দিবেন, বা দেখা যাচ্ছে বাল্ক মেইল এখানে চেক করবেন। তো অবশ্যই চেক মেইল এটা আপনার কিওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ, আপনার এই ডোমেনটার এজটা হচ্ছে অনেক বেশি, 1996 থেকে রেজিস্ট্রেশন করা আছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে না, আমার কাছে যথেষ্ট পরিমাণ বাজেট আছে, আমি $11,000 দিয়েই এইটা কিনবো, অনেক অনেক পাবলিক আছে এটা জি এটা আসলে এমনিতেই দিয়ে রাখে নাই, যে $11,000 এটা আসলে এমনিতেই দামটা এত বেশি দিয়ে রাখে নাই। এটা হচ্ছে আপনার মানে কেনার মতো মানুষ আছে বিধায় এটা হচ্ছে উনি এই পরিমাণে দিয়ে রাখছে। তো আমি আর আপনি হয়তো বসে থেকে চিন্তা করতেছি $11,000 হিউজ অ্যামাউন্ট, কিন্তু যাদের হচ্ছে বিজনেস প্ল্যান আছে তারা 11,000 না, দেখা যাচ্ছে প্রায় লক্ষাধিক টাকা, মানে লক্ষাধিক ডলারের মানে সমমূল্যের ডোমেনও কিন্তু সেল হয়। জি স্যার। তো এইরকম দেখেন যে যেটা আমাদেরকে বলছে যে ডোমেনের কি হবে, এজটা বেশি হতে হবে। তো এটার অবশ্যই এজ বেশি, এটা আমাদের কিওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন আমাদের যদি বাজেট থাকে তাহলে আমরা অবশ্যই এটা কিনবো, তাহলে হচ্ছে র্যাঙ্কিংয়ে এটা সামনে আসার জন্য আমাদেরকে অবশ্যই হেল্প করবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, স্যার, যদি আমরা হচ্ছে নেমসেট থেকে কোনো মানে ওল্ড, যাদের হচ্ছে যে ডোমেইন গুলো একটু বেশি বয়স এখানে অনেক সময় পাওয়া যায়, তো স্যার ওটা যদি আমরা কিনি এবং ওটাতে দেখা গেছে যে ফিটাও যদি দিয়ে দেয় আমরা, কিন্তু ওটাতে যদি কোনো তার যদি হচ্ছে সাইটে গুগল র্যাঙ্কিং এ দেখা গেছে যদি প্ল্যান্টিক খায়, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়? আর ওটা আমরা বুঝবো কি করে যে গুগল থেকে এর আগে কোনো প্ল্যান্টিক খাইছে কিনা? আচ্ছা, ঠিক আছে, এটা র্যাঙ্কিং ফ্যাক্টরে আছে, এটা আমি একটু পরে বিস্তারিত বলছি। একদম সিরিয়ালি আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে মানুষের যে দুটো প্রশ্ন ছিল এটা তো ক্লিয়ার, তাই না? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। এরপর যেটা ছিল যে কিওয়ার্ড অ্যাজ ফার্স্ট ওয়ার্ড ইন ডোমেন, ঠিক আছে, এটা তো বললাম। ডোমেন রেজিস্ট্রেশন টাইপ, এটা একটা বড় বিষয়। এটা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরে একটা মানে ভালো একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। আপনারা অনেকেই দেখবেন যে আপনি যখন ডোমেনটা নেন তখন দেখা যাচ্ছে ওখানে 5 বছর, বা দেখা যাচ্ছে 3 বছর বা 2 বছর, এইভাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য রেজিস্ট্রেশন করা যায়। তো যারা আসলে বেশি সময়ের জন্য ডোমেনটাকে রেজিস্ট্রেশন করে, অর্থাৎ আমি একটা ডোমেন নিলাম, নেওয়ার পর এটাকে রেজিস্ট্রেশন করলাম আগামী 5 বছরের জন্য, আর আপনারা একটা ডোমেন নিলেন, সেই ডোমেনটা দেখা যাচ্ছে যে আপনি 1 বছরের জন্য রেজিস্ট্রেশন করলেন। এখন গুগল অবশ্যই যে ডোমেনটাকে 5 বছরের জন্য রেজিস্ট্রেশন করা হলো, এইটাকে গুগল সবচেয়ে বেশি
প্রায়োরিটি দিবে। কারণটা হচ্ছে গুগল নিজেও বুঝে যায় যে ইনি যেহেতু 5 বছর সময়ের জন্য ডোমেনটা দিচ্ছেন বা দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন করে রাখলেন, এটার হচ্ছে এখানে লং টার্ম বিজনেস প্ল্যানিং আছে এবং দেখা যাচ্ছে ইনি এখান থেকে অবশ্যই ভালো কিছু করার একটা চেষ্টা করবে। তো এই কারণে আপনার ডোমেনের রেজিস্ট্রেশনের যে টাইমটা এটা যদি বেশি হয় তাহলে অবশ্যই গুগল আপনাকে একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট করবে। আচ্ছা, ডোমেন রেজিস্ট্রেশন টাইম এটা অবশ্যই যত বেশি হওয়া যায় তত ভালো। আচ্ছা, এরপর বলছি কিওয়ার্ড ইন সাবডোমেন। তো আমরা যখন একটা ডোমেন কিনি এরপর দেখা যাচ্ছে বিভিন্ন সাবডোমেন রেডি করি। সাবডোমেন সম্পর্কে বলা হয়েছে আপনাদেরকে, মনে আছে? জি স্যার, কোনো ডোমেইনের সামনে অথবা হচ্ছে সামনে যে লেখাগুলো থাকে তারপরে ডটের পর যে ডোমেইন নেমটা থাকে ওটা সাবডোমেইন। হ্যাঁ, এই ধরনের যেমন ধরেন যে ব্লগ ডট ভোল্টেজ ল্যাব ডট কম বা এই রকমের যে ডোমেনগুলো থাকে এগুলোকে নর্মালি বলা হচ্ছে সাবডোমেন। তো আমাদের সাবডোমেনটাতেও যদি কিওয়ার্ডটা অ্যাপিয়ার মানে কিওয়ার্ডটা যদি থাকে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপর যে বিষয়টা বলছে ডোমেন হিস্ট্রি। একটু আগে আহসান যেটা বললেন যে ডোমেনের হিস্ট্রিটা চেক মানে যদি আগে থেকে কোনো পেনাল্টি থেকে থাকে তাহলে বা পুরাতন ওনার যিনি ছিলেন তার কাছে যদি কোনো পেনাল্টি পায় এই ডোমেনটা তাহলে আসলে আমাদের কাছে এসে কি অবস্থা হবে। তো দেখা যাচ্ছে যে পেনাল্টি যদি পেয়ে থাকে তাহলে ওই ধরনের ডোমেন আসলে না নেওয়াটাই বেটার। আর এটা চেক করতে পারবেন who.is-এ এবং দেখা যাচ্ছে যখন আপনি ডোমেন যখন পারচেস করতে যাবেন তখন ওইখানে ডোমেনের একটা হিস্ট্রি আপনাকে দেওয়া হয়। তখন আপনি যদি দেখেন যে ডোমেনের হিস্ট্রিটা আসলে কোনো প্রবলেম আছে তাহলে আপনি ওটা পারচেস করবেন না। প্রাথমিক অবস্থায় আমরা who.is থেকে চেক করব। প্রবলেমটা প্রবলেমটা কিভাবে বুঝবো স্যার? ওটা আসলে কি রকম ভাবে থাকবে? ওখানে আপনাকে রিপোর্ট দেওয়া হবে, এই ডোমেনটার একদম কমপ্লিট রিপোর্ট দিয়ে দিবে যে এই ডোমেনটার এই হিস্ট্রি এত এই সালে রেজিস্ট্রেশন হয়েছে এখানে। ওখানে কি এটা লেখা থাকবে স্যার যে এটা প্ল্যান্টিক খাইছিল এরকম কিছু লেখা থাকবে? ওইভাবে লেখা থাকবে না, ওখানে লেখা থাকবে যে পজিটিভ ইস্যু, নেগেটিভ ইস্যু, তারপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফেইল ছিল বা ডোমেনটা হচ্ছে আপনার লাইভ মানে লাইভ ছিল না, ডোমেনটা স্যান্ডবক্সে ছিল, এরকম ভাবে লেখা থাকবে। সেক্ষেত্রে স্যার আমরা আসলে কেমনে বুঝবো, যদি এটা একটু ক্লিয়ার করতে। আচ্ছা, আপনি রিপোর্ট দেখে বুঝবেন যে আসলে ডোমেনটা আসলে মানে এখানে কোনো রেজিস্ট্রেশন ফেল হয়েছে কিনা। ওখানে তো রেজিস্ট্রেশন যদি ফেল থাকে, যেমন ধরেন আপনার হচ্ছে আজকে কয় তারিখ, 27 তারিখ, দেখা যাচ্ছে আপনার হচ্ছে 26 তারিখে রেজিস্ট্রেশন ডেটটা মানে রিনিউ করার ডেট ছিল, আপনি ওটা করেন নাই, তো আপনার ওখানে রেজিস্ট্রেশন ফেইল হয়ে গেছে, এটা একটা নেগেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপর দেখা যাচ্ছে যে আপনি যখন ওইখানে কোনো পেনাল্টি পাবেন আপনার সাইটটা হয়তো দেখা যাচ্ছে স্যান্ডবক্সে দিয়ে দিবে, দেন হচ্ছে আপনাকে ওখানে দেখাবে যে এত তারিখে অমুক সময় আপনার এই সাইটটা স্যান্ডবক্সে দিয়ে মানে গুগল পাঠিয়ে দিছে। তারপর দেখা যাচ্ছে যে আপনার এই সাইটটাতে মানে ব্যাকলিংকের হচ্ছে এই প্রবলেম ছিল যার কারণে পেনাল্টি আসছে, এইভাবে ওখানে রিপোর্ট দেওয়া থাকে। আপনি যখন একটা ডোমেন বুঝতে পারছি। যখন ডোমেন দিবেন ওইটার একটা কমপ্লিট হিস্ট্রি আপনাকে দিবে, অর্থাৎ পুরাতন যে ডোমেনগুলো বা দেখা যাচ্ছে যে অন্যজন ইউজ করছে এরকম কোনো ডোমেন, তখন এই হিস্ট্রিগুলো আপনাকে দেওয়া হবে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, মে ক্যারি দ্য পেনাল্টি ওভার দ্য নিউ ওনার। এখানে বলছে যে এই যে আগের ওনার যদি কোনো পেনাল্টি পেয়ে থাকে তাহলে সেটা অবশ্যই নতুন যে ওনার আছে তার উপরেও আসতে পারে, এই কারণে এই ধরনের ডোমেন না নেওয়াটাই বেটার। এটা হচ্ছে ডোমেন হিস্ট্রি। আপনাদেরকে ডোমেনের হিস্ট্রি চেক করতে হবে, ডোমেনটা কবে থেকে লাইভ আছে, কখনো রেজিস্ট্রেশন ফেল হয়েছে কিনা, কখনো পেনাল্টি পাইছে কিনা, কখনো স্যান্ডবক্সে গেছে কিনা, ব্যাকলিংকের যে কোয়ালিটি ছিল এটা আসলে ঠিকঠাক ছিল কিনা, বা ব্যাকলিংকের জন্য বা দেখা যাচ্ছে খারাপ কোয়ালিটির ব্যাকলিংকের কারণে এটা কখনো হচ্ছে লাইভ মানে ইন্ডেক্স থেকে বাদ পড়েছে কিনা, এগুলো দেখতে হবে। এগুলো ওখানে রিপোর্ট হিসেবে দেওয়া থাকবে। আচ্ছা, এরপর যে বিষয়টা ওকে স্যার, আসছে, বুঝতে পারছি। হ্যাঁ এরপর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে এক্সাক্ট ম্যাচ ডোমেন, ইএমডি, যেটা এক্সাক্ট ম্যাচ ডোমেন। তো এক্সাক্ট ম্যাচ ডোমেনের কিছু সুবিধা আছে কিছু অসুবিধাও আছে, সেটা আপনাদেরকে একটু বলি। প্রথমে যে অবস্থাটা বা প্রথমে যে অসুবিধা সেটা হচ্ছে প্রাইসটা অনেক বেশি হয়। যেমন আমি হচ্ছে মেইল চেকের জন্য বা দেখা যাচ্ছে ইমেলটা আসলে ভ্যালিড কিনা এটা চেক করার জন্য একটা ডোমেন নিতে যাচ্ছি, তো আমার প্রথমেই মাথায় আসছে যে checkmail.com বা দেখা যাচ্ছে mailcheck.com, এটা হচ্ছে একদম এক্সাক্ট ম্যাচ ডোমেন। অথবা আপনি হচ্ছে কম্পিউটার নিয়ে কাজ করতে যাচ্ছেন, তাহলে আপনি এখন ডোমেন খুঁজছেন computer.com, তো এটা হচ্ছে একদম এক্সাক্ট ম্যাচ ডোমেন। তো এটার আসলে সুবিধা যেমন যে অনেকেই আপনাকে অথেন্টিক ভাববে যে হ্যাঁ computer.com তার মানে এখানে অবশ্যই কম্পিউটার সম্পর্কে কিছু লেখা হয়,
mailcheck.com বা checkmail.com, এখানে দেখা যাচ্ছে যে মেইল সম্পর্কে আসলে কিছু একটা লেখা হয় বা মেইলগুলো সম্পর্কে এখানে কোনো একটা কাজকর্ম করা হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যেরকম এই এক্সাক্ট ম্যাচ ডোমেনটা নিতে চাচ্ছেন, আরো 10 জন কিন্তু এই এক্সাক্ট ম্যাচ ডোমেনটা অবশ্যই নিতে চায়। তো এখানে অবশ্যই প্রাইসিংটা হাই হয়, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এক্সাক্ট ম্যাচ ডোমেনের। এরপর যে বিষয়টা হয় যে আপনার যারা কম্পিটিটর আছে তারা যদি দেখে যে আপনি হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেনটা নিচ্ছেন, অর্থাৎ ধরেন আপনাদের মধ্যে থেকে 5 জন আছেন, যে 5 জন হচ্ছে একটা এক্সাক্ট ম্যাচ ডোমেন নিতে যাচ্ছেন। এখন 5 জনই যে আসলে ভালো বা 5 জনই যে আসলে সবার বন্ধু তা কিন্তু না। এখন আউসার একটা ডোমেন নিল এক্সাক্ট ম্যাচ ডোমেন, যে computer.com। এখন বাকি সবাই বলতেছে যে আমরাও তো এই ডোমেনটা নিতে যাচ্ছিলাম, সে এখানে এত বেশি মূল্য দিয়ে দিল, আচ্ছা ঠিক আছে দেখতেছি। পরে কি করলো যে আপনার সাইডের কিছু মানে খারাপ কোয়ালিটির ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দিল তারা, এবং দেখা যাচ্ছে আপনার সাইটটা ডাউন হয়ে গেল। কারণ কি যে ওদেরও একটা টার্গেট ছিল আপনার এই এক্সাক্ট ম্যাচ ডোমেনের উপর। তো এই কারণে এক্সাক্ট ম্যাচ ডোমেনের সুবিধাও আছে অসুবিধাও আছে। তো আমরা যে কাজটা করি বা আপনাদেরকে মনে হয় আমি বলেছিলাম যে পার্সোনালি আমি যেটা খুব মানে আমার কাছে যেটা ভালো মনে হয় বা দেখা যাচ্ছে আমি যেটুকু জানি এটার উপর বেস করে আমার যেটা ভালো মনে হয় যে ব্র্যান্ড নেম এবং আপনার কিওয়ার্ড এই দুইটাকে মিক্স আপ করে একটা ডোমেন তৈরি করা, যেটা আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে বলেছিলাম যে রায়ান্স কম্পিউটার। এখানে তাদের কিওয়ার্ডটাও আছে, তাদের ব্র্যান্ডের নামটাও আছে। তো এই ধরনের ডোমেন নেওয়াটা সবচেয়ে বেটার এবং দেখা যাচ্ছে বুদ্ধিমানের কাজ। আর এক্সাক্ট ম্যাচ ডোমেন নিলে কি হয় যে এখানে শত্রুতাটা বেশি হয় বা দেখা যাচ্ছে এখানে কম্পিটিশনটা বেশি বা অনেকে আছে যারা আপনাদের সাইটটার ক্ষতি করার চেষ্টা করে। তো এই কারণে এক্সাক্ট ম্যাচ ডোমেনটা যদি আপনি খুব মানে পাওয়ারফুল কোনো অর্গানাইজেশন বা দেখা যাচ্ছে খুব বড় মানের কোনো কোম্পানি যদি না হন, সেক্ষেত্রে এক্সাক্ট ম্যাচ ডোমেনটা না নেওয়াটাই সবচেয়ে বেটার। বিষয়টা বুঝতে পারছেন? দেখা যাবে যে আহ, যে সাইটটা দেখা যাবে যে র্যাঙ্ক বেশি করবে ওই সাইটটা অবশ্যই তার যে মানে রিলেটেড যে সাইট গুলো থাকবে এর উপর একটা শত্রুতার সৃষ্টি হতেই পারে। তো অনেক কষ্ট করে একটা সাইট রেডি করলাম, দেখা যাচ্ছে যে 10-15 মানে কেউ 10-15টা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দিয়ে আমার সাইটটাকে ডাউন করে দিল। এটা অবশ্যই আমাদের জন্য খুব একটা খারাপ বিষয় হবে। আর ব্যাকলিঙ্ক ক্রিয়েটের ক্ষেত্রে কি হয় দেখেন, আপনি যদি চান তাহলে কিন্তু যে কোনো ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক আপনি কিন্তু করতে পারবেন। সেই ওয়েবসাইটটাতে গেলেন, ভিজিট করলেন, তাদের পোস্টের বা কন্টেন্টের একটা লিঙ্ক আপনি নিয়ে একটা সাইটে গিয়ে আপনি ব্যাকলিঙ্ক করে দিয়ে আসলেন। সোশ্যাল বুক মার্কিং হোক বা ফোরাম পোস্টিং এর মাধ্যমে হোক, কমেন্টে হোক বা দেখা যাচ্ছে যে প্রোফাইল ব্যাকলিঙ্কে হোক, আপনি কিন্তু দিয়ে আসতে পারবেন। তো যার কারণে দেখা যাচ্ছে সাইটের রিস্কটা বেশি হয়ে যায়। তো আমরা সবসময় চেষ্টা করব, আমার কাছে যেটা সবচেয়ে বেশি পছন্দের, যে আপনার ব্র্যান্ড নেম প্লাস আপনার কিওয়ার্ড এই দুইটাকে মিক্স আপ করে একটা ডোমেন নেম নেওয়া। আর যেটা উদাহরণ হিসেবে বলেছিলাম যে রায়ান্স কম্পিউটার। আচ্ছা, তো এরপরে 8 নম্বরে যে যেটা আছে সেটা হচ্ছে যে স্যার এক্ষেত্রে ডোমেইন নেম শর্ট বা হচ্ছে লং এরকম কোনো বিষয়? হ্যাঁ, শর্ট লং আপনার চিন্তা করতে হবে, বা দেখা যাচ্ছে যদি সবচেয়ে শর্ট ডোমেন হয় সেটা আপনার জন্য বেটার। শর্ট হতে হবে, ইউনিক হতে হবে, দেখা যাচ্ছে যে কিওয়ার্ড যদি থাকে সেটা অবশ্যই বেটার হবে আপনার জন্য। এখন দেখেন এই যে রায়ান্স কম্পিউটার, এরা এখন যে চিন্তা করছে যে আমরা হচ্ছে রায়ান্স না লিখে আমরা যদি লিখতাম যে আর কম্পিউটার, অর্থাৎ আর ফর রায়ান্স কম্পিউটার হচ্ছে তাদের হচ্ছে কিওয়ার্ড। তো তাদের দেখা যাচ্ছে নেমটা শর্ট হতো, কিন্তু দেখা যাচ্ছে অনেকেই হয়তো বুঝতো না যে আসলে আর ফর কি, বা দেখা যাচ্ছে আর দিয়ে আসলে কি মিন করছে। তো এই কারণে তারা কিন্তু তাদের ডোমেন, তাদের হচ্ছে ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য তাদের এই ডোমেনের যে লেন্থটা বা ডোমেন নেমের যে লেন্থটা এটা তারা কনসিডার করছে। এটা হচ্ছে বিষয়। তো আপনি কোন দিকটা কনসিডার করবেন এটা আপনাকে ডোমেন নেমের ক্ষেত্রে বুঝতে হবে যে আমার আসলে কোনটা বেশি দরকার। আমার কি ব্র্যান্ড নেমটা বেশি দরকার, নাকি আমার হচ্ছে ওয়েবসাইটটার না মানে এই নেমটা শর্ট হওয়া বেশি দরকার। কারণ বিষয়টা হচ্ছে যে রায়ান্স কম্পিউটার যারা বা দেখা যাচ্ছে এরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এদের দোকান আছে, বা দেখা যাচ্ছে এরা হচ্ছে বিভিন্ন জায়গায় এদের হচ্ছে ফিজিক্যাল শপ লোকেট করা যায়। তো এরা চায় যে হ্যাঁ এদের ব্র্যান্ডের নামটাও সবাই জানে, মানে সবাই যেন এদের ব্র্যান্ডের নেমটাও যেন জানে, কারণ এরা কিন্তু ফিজিক্যালি এক্সিস্ট করে। আর আপনি যদি মনে করেন যে না আমার হচ্ছে শুধুমাত্র ওয়েবসাইটটাই আছে, অন্য কোনো কিছু নাই আমার, দেন আপনি জাস্ট ওয়েবসাইটের উপর বেস করবেন, বা দেখা যাচ্ছে ওয়েবসাইটের উপর আপনি হচ্ছে ফোকাস করে আপনার হচ্ছে নেমটাকে শর্ট করার চেষ্টা করবেন। বিষয়টা বুঝতে পারছেন আহসান? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এরপরে যে বিষয়টা আছে যে পাবলিক ভার্সেস প্রাইভেট হুইজ।
তো হু ডট ইজ যেটা, এটা তো আপনাদেরকে অলরেডি দেখাইছি যে এখানে আপনাদের সাইটের বিভিন্ন ইনফরমেশন পাওয়া যায়। তো পাবলিক হুইজ যেটা, সেটা আসলে দেখা যাচ্ছে যে কোনো কেউ আপনার ওয়েবসাইটটা নিয়ে যদি হু ডট ইজে গিয়ে সার্চ করে তাহলে আপনার ইনফরমেশন সে পেয়ে যাবে। আর প্রাইভেট হুইজ যেটা, যে আপনি হচ্ছে এই ইনফরমেশনটাকে আপনি এনক্রিপ্টেড অবস্থায় রাখবেন, বা দেখা যাচ্ছে আপনি এটা ওই হুইজে দেখাবেন না। কেউ যদি আপনার ডোমেনের নেমটা যদি সার্চ করে হুইজে, তাহলে সে আপনার ইনফরমেশন কিছুই পাবে না। তো আপনার ইনফরমেশন যদি প্রাইভেট থাকে, এটা অবশ্যই আপনার জন্য মানে বেটার। আর যদি পাবলিক থাকে, দেখা যাচ্ছে এখান থেকে অনেকেই আপনার ইনফরমেশনগুলো চুরি করতে পারে। তো এই কারণে গুগল এটাকে একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট করে, যে আপনার যদি এখানে প্রাইভেট হুইজ থাকে তাহলে গুগল অবশ্যই আপনাকে সামনের দিকে রাখবে। আর প্রাইভেট আর পাবলিক হুইজের মধ্যে যেটা, যে প্রাইভেট হুইজ যদি আমরা নিতে চাই তাহলে দেখা যাচ্ছে আমাদেরকে এখানে এক্সট্রা কিছু পে করতে হয়। আর অনেকেই এই এক্সট্রা পেটা করে না, বিধায় দেখা যাচ্ছে তাদের ইনফরমেশনগুলো পাবলিকলি আমরা হুইজ থেকে দেখতে পাই। আচ্ছা, তো সবসময় চেষ্টা করতে হবে যে প্রাইভেট হুইজটা এটা নেওয়া। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে নেম ছিল যেটা, বা নেম সাইলো বা নেম ছিল যেটাই বলেন, ওইখান থেকে যদি আপনারা ডোমেন পারচেস করেন, আপনাদেরকে লাইফ টাইম এই প্রাইভেট হুইজটা তারা দিবে। অর্থাৎ তাদের এই ডোমেনের প্রাইসটার সাথেই তারা এই লাইফ টাইম হুইজটা, প্রাইভেট হুইজটা আপনাদেরকে প্রোভাইড করে থাকে। আর আপনি যদি গোড্যাডি বা দেখা যাচ্ছে গোড্যাডি থেকে যদি নেন, তাহলে এই প্রাইভেট হুইজের জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে। আর নেমচিপ থেকে যদি নেন, তাহলে প্রথম বছর এটা ফ্রি, অর্থাৎ প্রথম বছর তারা আপনার এই প্রাইভেট হুইজ প্রোভাইড করবে, এবং দেখা যাচ্ছে তার পরবর্তী বছর থেকে আপনাকে $2 করে পে করতে হবে এই প্রাইভেট হুইজের জন্য। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। এটা বলছে যে প্যানালাইজড হুইজ ওনার, অর্থাৎ আপনার যদি এই হুইজে যদি আপনার ওই পেনাল্টির যে রেকর্ডগুলো যদি থাকে, তাহলে তো এটা অবশ্যই আপনার জন্য খুব একটা নেগেটিভ ইস্যু হিসেবে কাজ করবে। এটা কখনোই কাম্য না। আপনি একই তো পেনাল্টি পাইছেন, প্লাস আপনার হচ্ছে প্রাইভেট হুইজ নাই, আপনি পাবলিক হুইজে আপনার ওই পেনাল্টির ডেটাগুলো সব শো করছে, তাহলে দেখা যাচ্ছে এটা অবশ্যই আপনার জন্য খুব একটা ভালো মানে ফ্যাক্টর হিসেবে অবশ্যই কাজ করবে। এটা আপনার জন্য একটা নেগেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তো অবশ্যই আমাদের ডেটাগুলোকে এনক্রিপ্টেড অবস্থায় রাখতে হবে প্রাইভেট হুইজে, এবং দেখা যাচ্ছে যে সবসময় চেষ্টা করতে হবে যেন আমাদের সাইটটাতে কোনো পেনাল্টি না আসে। আর আচ্ছা, এরপর যেটা আছে 10 নম্বরে, কান্ট্রি টপ লেভেল ডোমেন এক্সটেনশন, যেটা বলা হয়েছিল যে সিসিটিএলডি, কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন যেটা। তো সবচেয়ে বেটার হয় যদি আপনার হচ্ছে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন থাকে, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র একটা পার্টিকুলার কান্ট্রির জন্য কাজ করেন, যেমন startech.com.bd, এরা শুধুমাত্র বাংলাদেশকে টার্গেট করেই কাজ করছে। তো এই কারণে এই ধরনের কান্ট্রি লেভেল ডোমেন নেওয়াটা সবচাইতে বেটার। যদি আপনার হচ্ছে কান্ট্রি লেভেল ডোমেন থাকে, তাহলে দেখা যাচ্ছে এটা আপনার জন্য একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। যদি আপনারা একটা নির্দিষ্ট এরিয়া বা দেখা যাচ্ছে নির্দিষ্ট কান্ট্রি নিয়ে কাজ করতে চান, অবশ্যই চেষ্টা করবেন যে কান্ট্রি লেভেল ডোমেন নিয়ে কাজ করার। আর যদি ব্লক সাইট হয়, তাহলে অবশ্যই .com অর্থাৎ টপ লেভেল ডোমেন নিয়ে কাজ করার চেষ্টা করবেন, কারণ ব্লক সাইটগুলো আসলে সবার জন্যই উন্মুক্ত। আচ্ছা, এরপরে যেটা আছে বলছে যে কিওয়ার্ড ইন টাইটেল ট্যাগ। তো এটা আপনারাই বলেন যে কিওয়ার্ড ইন টাইটেল ট্যাগ এটা আসলে কি, কারণ গতদিনে আমরা এটা কিন্তু দেখে আসলাম। স্যার, টাইটেলের মধ্যে কিওয়ার্ড গুলো কি ইনক্লুড করা? হ্যাঁ, কিওয়ার্ড ইন টাইটেল ট্যাগ এটাই বলছে যে অন পেজ এসইওর এটা একটা পার্ট, আমরা যেটা গতদিনে দেখে আসছি আমাদের ইউএসটি এসইও টুলের মাধ্যমে, যে কিওয়ার্ড ইন টাইটেল ট্যাগ। এটা না আসলে বেশি কিছু বলার নাই, এটা একদম সহজ কথায় আপনারা প্র্যাকটিস করে আসছেন, এটা সবাই মোটামুটি জানেন। আচ্ছা, এরপর যেটা বলছে টাইটেল ট্যাগ স্টার্ট উইথ কিওয়ার্ড, অর্থাৎ আপনাদের যে মেইন কিওয়ার্ড আছে এইটা দিয়েই যদি আপনাদের টাইটেলটা যদি স্টার্ট হয়, অর্থাৎ টাইটেল ট্যাগ যেটা বা আপনাদের যেটা টাইটেল আছে এটা যদি আপনাদের এক্সাক্ট কিওয়ার্ড দিয়ে যদি স্টার্ট হয়, তাহলে এটা অবশ্যই একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তারপর বলছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন ট্যাগ, আপনাদের ডেসক্রিপশনে এটা থাকতে হবে অবশ্যই। ডেসক্রিপশন বলতে যেটা মেটা ট্যাগ বলছি আমরা, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন ট্যাগ, সেইখানে অবশ্যই আপনার কিওয়ার্ডটা থাকতে হবে। মনে আছে যে আমরা যখন গতদিনে ইউএসটি এসইও টুল দেখলাম, তখন যখন আমরা মেটা ডেসক্রিপশন যখন লিখছিলাম, সেখানে কিন্তু কিওয়ার্ডটা না দিলে ওটা কিন্তু আমাদেরকে, বা মেইন যে কি ফ্রেজটা ওটা যদি আমরা না দিতাম,
তাহলে কিন্তু এটা একটা রেড মার্কিং করে রাখতো বা ওখানে নেগেটিভ ফ্যাক্টর হিসেবে কাউন্ট করতো। জি স্যার, মনে আছে। তো এটা হচ্ছে সেটা যে কিওয়ার্ডের ডেসক্রিপশন ট্যাগ, এটা সম্পর্কে আমরা অবশ্যই পরিচিত। তারপর বলছে কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন H1 ট্যাগ, অর্থাৎ আমাদের যে হেডিংটা যেটা হবে, মেইন যে হেডিং বা মেইন যে টাইটেলটা, এইখানে অবশ্যই H1 ট্যাগ ইউজ করতে হবে এবং সেখানে আমাদেরকে মেইন কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এটা আপনারা জানেন, আমরা অলরেডি এটা করে আসছি। আচ্ছা, TF-IDF যেটা, আচ্ছা TF-IDF বলতে যেটা বোঝাচ্ছে যে আপনি হচ্ছে সফিস্টিকেটেড যে ওয়ার্ডগুলো আছে, অর্থাৎ আপনি যেটা আপনার যেটা মেইন কিওয়ার্ড, এইটা আপনি আসলে কতবার ইউজ করতেছেন, বা দেখা যাচ্ছে যে আপনার যে কিওয়ার্ডটা বা দেখা যাচ্ছে এটা আসলে কতবার আপনি ইউজ করতেছেন। এবং এখানে একটা বিষয় বলা হয় যে কিওয়ার্ডটা যত মানে যে ওয়ার্ডটা যত বেশিবার ইউজ করা হয়, গুগল এটাকে বুঝে নেয় যে এই মানে আর্টিকেলটা আসলে এই ওয়ার্ড সম্পর্কে বেশি ফোকাস করছে। ধরেন আপনার যদি কম্পিউটার সম্পর্কে একটা ব্লগ হয়, তাহলে আপনি যদি কম্পিউটার শব্দটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বার ইউজ করেন, তাহলে দেখা যাচ্ছে এটাকে গুগল ধরে নেবে যে হ্যাঁ এই কন্টেন্টটা আসলে কম্পিউটার সম্পর্কিত। এখানে কিন্তু কিওয়ার্ডের বিষয়টা বলা হয় না, যে কিওয়ার্ড মেইন যে কিওয়ার্ড এটাকে বলা হয় না, এটা বলা হচ্ছে যে আপনার যে যেটা একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা আপনি অনেক বেশিবার ইউজ করতে পারবেন, এই ধরনের একটা ওয়ার্ডের কথা বলা হচ্ছে। ধরেন আপনার আপনার কিওয়ার্ডটা হচ্ছে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এখানে মেইন যে ফোকাস সেটা হচ্ছে কম্পিউটার। তো আপনি যদি কম্পিউটার শব্দটা যদি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, অর্থাৎ প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড বা পার্শিয়াল ম্যাচ, ব্রড ম্যাচ কিওয়ার্ডে, এই সবগুলো জায়গায় যদি আপনি এই কম্পিউটার ওয়ার্ডটা যদি বেশি থেকে বেশিবার ইউজ করতে পারেন, তাহলে গুগল এটাকে ধরে নেয় যে আপনার এই কন্টেন্টটা আসলে কম্পিউটার সম্পর্কিত। এখন সেটা প্রাইস হতে পারে, অ্যাক্সেসরিজ হতে পারে, কম্পিউটার ব্লগ হতে পারে, রিভিউ হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু গুগল এটাকে ধরছে যে আপনার এই কন্টেন্টটা আসলে কম্পিউটার সম্পর্কিত। এটাই আসলে বলা হয়েছে TF-IDF এ, যে এখানে কিছু আপনার হচ্ছে এই ওয়ার্ডটা যত বেশিবার ইউজ করা যায় তত ভালো। তবে এখানে অবশ্যই পার্থক্য আছে, আপনি বারবার কিওয়ার্ডটা ইউজ করতে পারবেন না। কিওয়ার্ডের মধ্যে আবার যে মেইন যে ওয়ার্ডটা আছে বা ফোকাস যে ওয়ার্ডটা আছে, এটাকে আপনার বেশি থেকে বেশিবার ইউজ করতে হবে। বিষয়টা কি বুঝতে পারলেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার যেটা হচ্ছে যেটার কথা আপনি বললেন সেটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। প্রাইমারি না শুধু, দেখা যায় প্রাইমারি থেকে শুরু করে আপনার হচ্ছে প্রাইমারি, বোর্ড ম্যাচ, পার্শিয়াল ম্যাচ, বা দেখা যাচ্ছে যে ধরুন আপনার যে মেইন কিওয়ার্ড যেটা, এটা হচ্ছে ধরেন যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড। এখানে আবার মেইন একটা শব্দ আছে, সেটা হচ্ছে কম্পিউটার। বা দেখা যাচ্ছে এখানে আমাদের এই আর্টিকেল বা কন্টেন্টের যে মেইন উদ্দেশ্য, এটা কিন্তু আসলে কম্পিউটারকে উদ্দেশ্য করে লেখা বা দেখা যাচ্ছে কম্পিউটার সম্পর্কিত। তো আমরা এই কম্পিউটার শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করতে পারি। তো আমাদের এই কম্পিউটার শব্দটা যত বেশিবার ইউজ হবে, গুগল বুঝে নিবে যে এটা এই ব্লগটা বা এই কন্টেন্টটা আসলে কম্পিউটার সম্পর্কিত। এটা ছিল বিষয়। আচ্ছা, এরপর যেটা বলছে যে কন্টেন্ট লেন্থ। তো কন্টেন্টের লেন্থ মিনিমাম কত বলেছিলাম আপনাদেরকে? স্যার 200 থেকে 250 হলে বেটার হয়, সর্বোচ্চ 300। কন্টেন্টের লেন্থ স্যার হচ্ছে 1700 পর্যন্ত, মানে 1500 থেকে 1700 ও সম্ভবত। সরি সরি, আপনার স্যার হচ্ছে 800 থেকে 600, সরি আপনার 700 থেকে 800 বা হচ্ছে 1000 হইলে বেটার হয়। আর এর ঊর্ধ্বে গেলে সর্বোচ্চ হচ্ছে 1700 বা 1800 পর্যন্ত হলে বেটার হবে। তবে বেটার আপনার হচ্ছে 800 পর্যন্ত মেবি করার আর কি। না, বেটার ছিল হচ্ছে 1200 ওয়ার্ড, এটা ছিল হচ্ছে বেটার। আর গতদিনে আমরা যে কন্টেন্টটা লিখেছিলাম সেখানে প্রায় 1400টার মতো ওয়ার্ড ছিল। তাই আমি বলেছিলাম যে হ্যাঁ 1200টা থাকাটা এটা সবচেয়ে বেটার। এবং দেখা যাচ্ছে আপনি চাইলে 2000 বা দেখা যাচ্ছে 1800-র মতো এটা রাখতে পারেন। আচ্ছা, এখানে যদি কন্টেন্ট লেন্থের যে বিষয়টা, এটা যদি আমরা একটু গ্রাফিক্যালি দেখি, এখানে দেখেন যদি আপনার কন্টেন্টের লেন্থটা যদি 2000-এর মতো হয় বা ওয়ার্ড কাউন্টটা যদি প্রায় 2000-এর মতো হয়, তাহলে এটা সবচেয়ে বেস্ট পারফর্ম করছে। আর যখন দেখেন কন্টেন্টের লেন্থটা যখন কমতে শুরু করছে, তখন এটা আসলে র্যাঙ্কিংয়েও শেষের দিকে আসছে। অর্থাৎ 1 নম্বরে যেটা আছে
র্যাঙ্কিং এ 1 নম্বরে যেটা আছে এটাকে বলছে যে প্রায় 1950টার মতো ওয়ার্ড এখানে আছে। তারপর দেখেন কন্টেন্ট মানে 2 এর যেটা আছে সেটা হচ্ছে প্রায় 2000টার মতো ওয়ার্ড এখানে আছে। তো এইভাবে আসলে এখানে গ্রাফিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করা আছে। আচ্ছা, এরপর বলছে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্ট বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা যদি কন্টেন্টগুলোকে সুন্দরভাবে টেবিল ওয়াইজ বা দেখা যাচ্ছে যে অর্গানাইজড ওয়েতে যদি আমরা এটাকে সাজাই বিভিন্ন সেকশন বাই সেকশন, তারপর হচ্ছে আমাদের যদি পার্ট বাই পার্ট যদি আমরা এটাকে সাজাই, তাহলে এটা আমাদের জন্য একটা মানে বেটার রিপ্রেজেন্টেশন হয়। তো গুগল এটাকে একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে মানে কাউন্ট করে যে আপনার ডেটাগুলো আসলে কত সুন্দর অর্গানাইজড ওয়েতে পাবলিশ করা আছে। আচ্ছা, এরপর বলছে যে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি যেটা, যে আপনার কিওয়ার্ডের ঘনত্বটা কত, যে আপনি আপনার এই ব্লগটাতে বা আপনার এই কন্টেন্টটাতে কিওয়ার্ডগুলো আসলে কতবার ইউজ করেছেন। তো এটা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে 0.2% থেকে 0.5%, অর্থাৎ 1000টা ওয়ার্ডে যদি আপনি কন্টেন্ট লিখেন সেখানে আপনি সর্বনিম্ন 2 বার এবং সর্বোচ্চ 5 বার আপনার কন্টেন্টটা ইউজ মানে কিওয়ার্ডটা ইউজ করাটা বেটার। আচ্ছা, এলএসআই যেটা, লেটেন্ট সিম্যান্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড, যেটা যে আপনার যে মেইন কিওয়ার্ডটা আছে, আচ্ছা আপনার যে মেইন কিওয়ার্ডটা আছে এটার সাথে কম্পেয়ার করে কিছু কিওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে। যেমন প্রাইমারি হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, যেটা ধরি আমরা প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড বা দেখা যাচ্ছে যে আপনার পার্শিয়াল ব্যাচ কিওয়ার্ড, এগুলো আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, তো এই লেটেন্ট সিম্যান্টিক ইন্ডেক্সিং যেটা বা এলএসআই যেটা, মানে এই লেটেন্ট সিম্যান্টিক ইন্ডেক্সিং বলতে আসলে অনেক সময়ও লাগে, এলএসআই বলি সংক্ষেপে। তো এলএসআই যেটা, এটাতে কি হয় যে একটা ওয়ার্ডের কিন্তু বিভিন্ন সিনোনিম থাকতে পারে, কিন্তু আপনাকে পারফেক্ট সিনোনিমগুলো ইউজ করতে হবে। বা দেখা যাচ্ছে যে আপনি যে আসলে যে ওয়ার্ডটা ইউজ করছেন এইটার যেটা অ্যাকচুয়াল মিনিং বা দেখা যাচ্ছে আপনি যে পারপাজে ইউজ করতে চাচ্ছেন এইটা আপনাকে বলতে হবে। আচ্ছা আচ্ছা, তো কিওয়ার্ডের ক্ষেত্রে অনেক সময় আমরা কিন্তু সিনোনিমগুলো ইউজ করতে পারি, অর্থাৎ পার্শিয়াল ম্যাচ বা ব্রড ম্যাচের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় সিনোনিম ইউজ করি, বা দেখা যাচ্ছে যে একটা ওয়ার্ডেরই একাধিক মিনিং হতে পারে। তো এক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা আসলে যে পারপাজে ওই ওয়ার্ডটা ইউজ করছি এইটাকে আসলে পারফেক্টলি ডেসক্রাইব করতে হবে। যেমন এখানে একটা উদাহরণের কথা বলা হচ্ছে খুবই সুন্দরভাবে, সেটা হচ্ছে যে অ্যাপেল দ্য কোম্পানি বা অ্যাপেল দ্য কম্পিউটার কোম্পানি ভার্সেস অ্যাপেল দ্য ফ্রুট। অর্থাৎ আপনি যদি লিখেন কোথাও যে অ্যাপেল, তাহলে কিন্তু কেউ বুঝতে পারে যে এটা আসলে অ্যাপেল আসলে কম্পিউটার কোম্পানি বা দেখা যাচ্ছে অ্যাপেল কর্পোরেশন, নাকি আসলে অ্যাপেল বলে কেউ একটা ফুডকে মিন করছে। তো আপনাদেরকে কিন্তু আপনারা যখন এই ধরনের ওয়ার্ড যখন ইউজ করবেন আপনাদের কিওয়ার্ডে বা দেখা যাচ্ছে আপনাদের কন্টেন্টে, তখন এটা আপনাকে সুন্দরভাবে ডিসক্রাইব করে দিতে হবে। যেমন এখানে যদি কেউ বলতো যে অ্যাপেল, অনেকেই ধরে নিত যে অ্যাপেল মানে মনে হয় যে একটা ফ্রুটকে বোঝাচ্ছে। আর যারা হচ্ছে টেকনোলজি রিলেটেড মানে ধ্যান ধারণা রাখে তারা মনে করতো যে অ্যাপেল মানে আসলে এখানে সম্ভবত অ্যাপেল কোম্পানিকে বোঝাচ্ছে। তো এই কারণে এইখানে দেখেন তারা সুন্দরভাবে এটাকে ডিসক্রাইব করছে অ্যাপেল দ্য কম্পিউটার কোম্পানি, আর এখানে আবার বলছে অ্যাপেল দ্য ফ্রুট। তো অবশ্যই এই ধরনের কনফ্লিক্টিং কিওয়ার্ড বা দেখা যাচ্ছে এই ধরনের যখন ওয়ার্ড যখন আসবে তখন কিন্তু আপনি অবশ্যই এটাকে ডিসক্রাইব করবেন বা দেখা যাচ্ছে ডিটেলস বলে দিবেন যে আসলে আপনি কোন অ্যাপেলটাকে মিন করছেন। এখানে হতে পারে যে মানে স্যার এখানে তো স্যার ভিন্ন ভাষাভাষী মানুষ হইলেও তো জিনিসটা দুই রকম হয়। যেমন যারা ফুড নিয়ে সার্চ করতেছে তাদের জন্য অ্যাপেলটা ফুড, আর যারা আপনার ওই ধরনের জিনিস টেকনোলজি রিলেটেড সার্চ করতেছে তাদের জন্য অ্যাপেলটা হচ্ছে আপনার টেক রিলেটেড একটা সাবজেক্ট। হ্যাঁ হতেই পারে, কিন্তু তারপরেও আপনার তো ডিফাইন করাটা সবচেয়ে বেটার, তাই না? আপনি যখন ডিফাইন করে মানে দিবেন, একবারে সরাসরি ইন্ডিকেট করে দেওয়া যে এইটা টেকনোলজি রিলেটেড অ্যাপেলটা মিন করতেছে আর ওইটা হচ্ছে ফ্রুট। হ্যাঁ আপনি যখন এই ধরনের কিওয়ার্ড ইউজ করবেন তখন এটাকে একদম প্রপার ওয়েতে ডেসক্রাইব করে দিতে হবে। কারণ দেখেন আমি যদি বলি যে এখানে যে অ্যাপেল ওয়ার্ডটা লেখা আছে, আপনার আমি কন্টেন্টটা পড়লাম না, অর্থাৎ এখানে কত কিছু লেখা আছে আমি পড়লাম না, জাস্ট আমি এখানে অ্যাপেল দেখলাম, জি দেখে আমি এখন ভাবতেছি অ্যাপেল আসলে কি ফ্রুট নাকি এটা আসলে কোম্পানি। দেন আপনি যদি এই লাইনটা যদি একটু পড়েন যে অ্যাপেল দ্য কম্পিউটার কোম্পানি, তাহলে কিন্তু আর কোনো কনফিউশন থাকলো না। আপনি জাস্ট এখানে লিখে রাখলেন অ্যাপেল, তাহলে অনেকেই হয়তো দেখা যায় পুরো কন্টেন্ট না পড়ে অ্যাপেল আসলে কি বলছে এখানে, এটা কি ফুড নাকি হচ্ছে এটা হচ্ছে কম্পিউটার কোম্পানি। তো
যে কারণে আমাদের কন্টেন্টটাকে একদম কমপ্লিটলি রিপ্রেজেন্ট করতে হবে। এই কারণে আমরা যেটাই আসলে ইউজ করি না কেন সেটা আমার এখানে প্রপার ডেসক্রিপশন থাকতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। স্যার হচ্ছে সহজ কথায় জি বলতে স্যার, গেলে যে ক্লিয়ার। কন্টেন্ট লিখতে লিখতে যদি কোনো একটা কঠিন ওয়ার্ড চলে আসে বা যেটা হচ্ছে সাধারণ জনগণ অন্য মানেতে বোঝে, সেরকম ওয়ার্ড যদি চলে আসে লিখতে লিখতে, সেক্ষেত্রে সেটা ডেসক্রাইব করে দিতে হবে। এটাই হচ্ছে আসল কথা। সেটা অ্যাপেল একটা উদাহরণ, হ্যাঁ না অন্য কোনো ওয়ার্ডও চলে আসতে পারে। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে অ্যামাজন, তো অ্যামাজন মনে করে কেউ হয়তো দেখাচ্ছে, মনে করতে পারেন ই কমার্স সাইট, আবার কেউ মনে করতে পারেন যে হচ্ছে একটা হচ্ছে বন জঙ্গল অ্যামাজন, জি স্যার। বা রেইন ফরেস্ট যেটাকে বলে। তো এইভাবে আসলে জি স্যার। ডেসক্রাইব করতে হবে আমাদেরকে। অর্থাৎ স্যার হচ্ছে গত দিনে যেরকম আমাদের একটা কন্টেন্ট লিখতে যায় যেরকম ছিল, যেমন সোশ্যাল মিডিয়া রিলেটেড, তো সোশ্যাল মিডিয়াতে একটা লিংক করা ছিল যে সোশ্যাল মিডিয়াটা আসলে কি, তো এরকম বিষয়টা, তাই তো স্যার? হ্যাঁ, ওইভাবেও করতে পারেন, অথবা দেখা যাচ্ছে ওইখানে তো একটা পেজের বা দেখা যাচ্ছে ইনবাউন্ড লিঙ্ক দিয়ে ওটা ডিসক্রাইব করা ছিল, কিন্তু দেখা যাচ্ছে আপনি চাইলে এখানে আপনার এই কন্টেন্টটাতেও বলতে পারেন একদম সহজ ভাষায়। এন্ড দেখা যাচ্ছে ছোট, আপনি হয়তো ইনবাউন্ড লিঙ্ক দিতে যাচ্ছেন না, তো দেখা যাচ্ছে আপনার সাইটে এটা সম্পর্কে আর কোনো কন্টেন্ট লেখা নাই, তো অবশ্যই আপনি অ্যাপেল কোম্পানি লিখে দিলে তাহলে এটা একদম স্পষ্ট মিনিংটা এখানে বলে দিচ্ছে আর কি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যেটা আছে এলএসআই কিওয়ার্ডস এর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস। আচ্ছা, এটা একটা গুড প্র্যাকটিস হতে পারে, আবার দেখা যাচ্ছে এটা একটা ব্যাড প্র্যাকটিসও হতে পারে, যে আপনি হচ্ছে মেইন কিওয়ার্ডটা আপনার হচ্ছে টাইটেলে রাখতেছেন, আবার এলএসআই এই ধরনের লেস সিগনিফিকেন্ট সিমান্টিক্স বা দেখা যাচ্ছে এইগুলো যেগুলো আছে এই ধরনের কিওয়ার্ডগুলো রাখছেন। তো আমার কাছে পার্সোনালি যেটা বেটার মনে হয় যে মেইন কিওয়ার্ড যেটা বা আমাদের যে প্রাইমারি কিওয়ার্ড, এইটাকে আমরা আমাদের টাইটেলটাতে রিপ্লেস মানে টাইটেলটাতে প্লেস করব, এই এলএসআই কিওয়ার্ডগুলো টাইটেলটাতে না দেওয়াই আমার কাছে বেটার মনে হয়। তবে এগুলো আপনি বেটার ডেসক্রিপশন বা দেখা যাচ্ছে যে আপনার যে ডেসক্রিপশন এগুলোতে আপনি চাইলে অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপর যেটা যে পেজ কভার্স টপিক ইন ডেপথ, অর্থাৎ আপনি যে পেজটা বা যে কন্টেন্টটা আপনি রেডি করছেন, এই কন্টেন্টটা আপনার যে মেইন টপিক এটা আসলে কত বেশি ডিসক্রাইব করছে বা একদম কত গভীর পর্যন্ত এটাকে ডেসক্রাইব করছে। আপনি যদি একদম এ টু জেড একটা টপিকের যদি এ টু জেড আপনি বর্ণনা করেন, পার্ট বাই পার্ট, চ্যাপ্টার বাই চ্যাপ্টার, বা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বিষয়কে যদি সুন্দরভাবে আপনি ডিসক্রাইব করেন, তাহলে এটা অবশ্যই একটা ভালো একটা কন্টেন্ট হিসেবে গুগলের কাছে কাউন্ট হবে। এবং দেখা যাচ্ছে আপনারা যদি সবগুলো কন্টেন্ট যদি এই ধরনের মানে ইন ডেপথ আপনি আলোচনা করেন, তাহলে দেখা যাচ্ছে সেগুলো আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরে একটা পজিটিভ ইস্যু হিসেবে কাজ করবে। অর্থাৎ আমাদের যে কন্টেন্টটা এটা হতে হবে স্বয়ংসম্পূর্ণ এবং দেখা যাচ্ছে অনেক বেশি ডেসক্রিপটিভ। যেরকম গতদিনের একটা এই কন্টেন্ট আপনাদেরকে দেখাইছিলাম, ওইখানে হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সম্পর্কে লেখা ছিল, এবং দেখা যাচ্ছে ওইখানে সোশ্যাল মিডিয়া সম্পর্কেও কিন্তু আরেকটা লিঙ্কের মাধ্যমে বলা ছিল। তো এখানে কিন্তু সব ডিটেলসই পাওয়া যাচ্ছে। তো এটা অবশ্যই একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে, যে আপনার এই একটা কন্টেন্টেই সবকিছু আমরা ডিটেলস একদম জানতে পারছি, আমাদেরকে অন্য কোনো সাইডে গিয়ে সার্চ করে দেখতে হচ্ছে না। জি স্যার। আচ্ছা আচ্ছা, তো এটা ছিল পেজ কভার্স টপিক ইন ডেপথ। আপনারা অবশ্যই ডিটেলস লেখার চেষ্টা করবেন যখন কন্টেন্ট বা যে কোনো কিছুই আপনারা লিখবেন, একদম পারফেক্টভাবে ডিটেলস লেখার চেষ্টা করবেন, তাহলে গুগল অবশ্যই এটাকে একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট করবে এবং আপনাদের র্যাঙ্কিংটা সামনের দিকে রাখবে। আচ্ছা, পেজ লোডিং স্পিড ভিআই এইচটিএমএল, সেটা হচ্ছে আমরা যখন টেকনিক্যাল এসইও যখন স্যার শিখছিলাম। স্ক্রিন শেয়ার নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টেকনিক্যাল এসইও যখন আমরা শিখছিলাম তার মধ্যে একটা অন্যতম একটা পার্ট ছিল হচ্ছে পেজের লোডিং স্পিড, মনে আছে আপনাদের? আচ্ছা, এখন তো স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো পেজের লোডিং স্পিডটা অবশ্যই বেশি হতে হবে এবং দেখা যাচ্ছে যে আমাদের পেজের লোডিং যে টাইমটা এটা সবচাইতে মিনিমাম রাখতে হবে, কারণ আমাদের পেজের লোডিং স্পিড যদি বেশি হয় এবং লোডিং টাইম যদি কম হয়,
এটা অবশ্যই একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা অবশ্যই ইউজার ফ্রেন্ডলি হবে এবং গুগল অবশ্যই আমাদেরকে র্যাঙ্কিং এর সামনের দিকে রাখবে। তো কোথায় গিয়ে আপনি পেজের লোডিং স্পিড চেক করতে পারেন এটা অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে। আচ্ছা, এটা আসলে ব্রাউজার ওয়াইজ আপনাকে চেক করে দেখতে হবে। আপনারা অবশ্যই জানেন যে ক্রোম ব্রাউজার যেটা, এটা কিন্তু গুগলের একটা প্রোডাক্ট, তাই না? জানেন কি এটা আপনারা? জি স্যার, গুগলের প্রোডাক্ট। হ্যাঁ, তো ক্রোম ব্রাউজারে যদি আমাদের লোডিং স্পিডটা যদি বেশি হয়, লোডিং টাইমটা যদি কম হয়, তাহলে অবশ্যই গুগল কিন্তু আমাদেরকে সামনের দিকে র্যাঙ্কিং এ রাখবে। কারণটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট ইউজ করে আমরা হচ্ছে আমাদের পেজের সাইটটা স্পিডটা চেক করছি। তো ক্রোমে যদি আমাদের লোডিং স্পিডটা যদি ভালো হয়, তাহলে অবশ্যই এটা গুগলের জন্য একটা ভালো বিষয় হচ্ছে। তো আমরা যদি গুগলকে যদি এখান থেকে একটু বেনিফিট দেই, তাহলে গুগল কিন্তু আমাদেরকে র্যাঙ্কিং এর সামনের দিকে রাখবে। আচ্ছা, এরপর যেটা আছে ইউজ অফ এএমপি। এএমপি যেটা বোঝাচ্ছে যে আমাদের কাছে মোবাইল ফোনগুলোতেও বা দেখা যাচ্ছে মোবাইল ভার্সনে গুগলের যে নিউজ ক্যারাসেল যেটা আছে, যে অনেক সময় দেখবেন যে হচ্ছে গুগল যখন আপনাদের সাইটে বা আপনাদের মোবাইল ডিভাইসে যখন ইনস্টল করা থাকে, দেখবেন যে ওখানে নিউজ ক্যারাসেল আসতেছে। নিউজ ক্যারাসেল বলতে নিউজ স্লাইডার এরকম আসতেছে। তো এখানে যদি আমাদের সাইটটা যদি আসে বা দেখা যাচ্ছে আমাদের যদি এই সাইটটা যদি এই ক্যারাসেলে যদি শো করে, তাহলে অবশ্যই এখানে যদি স্পিডটা ভালো হয়, তাহলে এটা আমাদেরকে র্যাঙ্কিং এ পজিটিভ হিসেবে রাখবে। আচ্ছা, এরপর বলছে এনটিটি ম্যাচ। আচ্ছা, এটা কি বলছে? ডাজ পেজ কন্টেন্ট ম্যাচ এনটিটি দ্যাট ইউজার ইজ সার্চিং ফর ইফ ইউ। আচ্ছা, ঠিক আছে। এনটিটি বলতে যেটা বোঝাচ্ছে যে এক্স্যাক্টলি আমাদের ক্লায়েন্ট বা দেখা যাচ্ছে আমাদের ইউজাররা এক্স্যাক্টলি যেটা খুঁজছে এটা আসলে পাচ্ছে কিনা। যদি এক্স্যাক্টলি এটা পায়, তাহলে অবশ্যই এটা আমাদের সার্চে বা দেখাচ্ছে র্যাঙ্কিংয়ে আমাদেরকে সামনের দিকে আসবে। অর্থাৎ এটা হচ্ছে কিওয়ার্ড বুস্টের ক্ষেত্রে এটা একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে, যে এনটিটি ম্যাচ। আচ্ছা, গুগল হামিংবার্ডের ক্ষেত্রে যে বিষয়টা, যে হামিংবার্ড অ্যালগোরিদমটা আমাদের ওয়েবসাইটের যে টপিক আছে, অর্থাৎ আমাদের যে মেইন যে কন্টেন্ট, এই কন্টেন্টের টপিকটা বা দেখাচ্ছে যে আমাদের মানে কন্টেন্টে আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি, এটা হচ্ছে এই হামিংবার্ড অ্যালগোরিদম বুঝতে পারে যে আমরা আসলে আমাদের কন্টেন্টটা আসলে কি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। তো আমাদের টপিক এবং আমাদের রিপ্রেজেন্টেশন এটা যদি ভালো হয়, তাহলে অবশ্যই হামিংবার্ড অ্যালগোরিদমে আমাদের এই সাইটটা বা আমাদের কন্টেন্টটা পাস হয়ে যাবে এবং দেখাচ্ছে এটা র্যাঙ্কিং ফ্যাক্টরে একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এরপর বলছে ডুপ্লিকেট কন্টেন্ট। ডুপ্লিকেট কন্টেন্ট তো কখনোই থাকা যাবে না। যদি ডুপ্লিকেট কন্টেন্ট থাকে, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা নেগেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, এটা বলছে রিয়েল এবং ক্যানোনিক্যাল। তো রিয়েল এবং ক্যানোনিক্যাল বলতে যেটা আপনাদেরকে বলেছিলাম, যে আপনাদের এখানে যদি ডুপ্লিকেট পেজ বা ডুপ্লিকেট কন্টেন্ট যদি থাকে বা দেখা যাচ্ছে একই ধরনের লিঙ্কিং যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে আমরা সবগুলোকে র্যাঙ্কিং করব না। আমরা শুধুমাত্র এদের মধ্যে থেকে যেটা মেইন পেজ বা যেটা মেইন কন্টেন্ট হবে, আমরা সেটাকেই গুগলে র্যাঙ্ক করানোর চেষ্টা করব। তো এখানে ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে আমরা হচ্ছে আমাদের মেইন পেজটাকে ইন্ডিকেট করে দিব এবং গুগল সেটাকে ইন্ডেক্সিং করবে। এবং দেখা যাচ্ছে এখানে যদি আমরা ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ না করি এবং সিমিলার টাইপের যদি 2টা বা 3টা পেজ থাকে, ডুপ্লিকেট পেজ বা ডুপ্লিকেট কন্টেন্ট যদি আমাদের সাইটে থাকে, তাহলে দেখা যাচ্ছে এটাকে গুগল কিন্তু পেনাল্টি দিতে পারে। তো এই কারণে অবশ্যই আমাদের কাছে যদি সিমিলার টাইপ 2টা বা 3টা পেজ থাকে, তাহলে আমরা সেগুলোকে ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে একটা একত্রীকরণ করতে পারি। আচ্ছা, এরপর যে বিষয়টা ইমেজ অপটিমাইজেশন। অবশ্যই প্রপার ওয়েতে ইমেজ অপটিমাইজেশন করতে হবে। কিভাবে ইমেজ অপটিমাইজেশন করবেন, এই বিষয়টা নিয়ে বিস্তারিত বেশ কয়েকবার আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। তো অবশ্যই ইমেজগুলোকে পারফেক্ট ওয়েতে অপটিমাইজ করে নিতে হবে। এখানে বলা আছে ইমেজের ফাইলের যে নেমটা আছে, সেই ফাইলের নেমটা ঠিকঠাকভাবে রাখতে হবে। অল্টার টেক্সট, টাইটেল, ডেসক্রিপশন এবং ক্যাপশন সবকিছুকেই পারফেক্ট এবং প্রপার ওয়েতে অপটিমাইজ করতে হবে। যদি লোকেশন বেসড কোনো টার্গেটেড হয় আপনাদের, দেন সেখানে আপনারা অবশ্যই ইমেজটাতে আপনাদের লোকেশনগুলোকে অ্যাড করার চেষ্টা করবেন। আচ্ছা, কন্টেন্ট রিকারেন্সি যেটা, এটা বলতে মূলত বোঝাচ্ছে যে আপনি আসলে কন্টেন্টগুলো কবে আপডেট করছেন, বা দেখা যাচ্ছে যে কন্টেন্টগুলো আপনি আসলে যে আপডেট করছেন এটার কোনো হিস্ট্রি আছে কি না।
আপনারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে যে কন্টেন্টগুলো আসে, দেখবেন যে অনেক আগের লেখা 2019 সাল 2018 সালের লেখা কন্টেন্ট আপনাদের সামনে আসছে। তো তার মানে এইটা না যে ওই কন্টেন্টটা আসলে পুরাতন। ওই কন্টেন্টটা 2019 সালে পাবলিশ করা হলেও ওই কন্টেন্টটা হচ্ছে আপডেট করা। অর্থাৎ এখানে আপনার আপডেটেড হিস্ট্রিটা চেক করবে যে আপনি একটা কন্টেন্ট 2021 সালে আজকে পাবলিশ করলেন, 2020 সালে গিয়ে আপনি আসলে ওই কন্টেন্টটা আপডেট করছেন কিনা, বা দেখা যাচ্ছে টাইম বাই টাইম বা দেখা যাচ্ছে নির্দিষ্ট সময় পর পর আপনি এই কন্টেন্টগুলোকে আপডেট করছেন কিনা সময়ের সাথে সাথে। এখানে একটা বিষয় দেখেন, যে টাইটেলটা ইউজ করা হয়েছে বলছে দ্য কমপ্লিট এসইও চেকলিস্ট ফর 2020, কিন্তু এই আর্টিকেলটা পাবলিশ করা আছে ডিসেম্বর 2019। তো এই কারণে আসলে আপনি যে কন্টেন্টটাকে যে আপডেট করছেন বা আপনার যে ওয়েবসাইটে এটাকে যে রেগুলার আপডেট করছেন, এটা আসলে আপনি ডেটের মাধ্যমে বা দেখা যাচ্ছে যে ডেট যেটাই থাকে পাবলিশ ডেটটা থাক, কিন্তু আপনি যদি কন্টেন্টগুলোকে কন্টিনিউয়াসলি আপডেট করতে থাকেন তাহলে অবশ্যই এটা একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর যদি আপনি আপডেট না করেন তাহলে দেখা যাচ্ছে যে এটা আপনার জন্য একটা নেগেটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে, কারণ আপনি জাস্ট একটা পেজ বা একটা কন্টেন্ট ক্রিয়েট করে রাখছেন, এটার পরবর্তীতে আর আপডেট করেন নাই, তাহলে এটা অবশ্যই একটা নেগেটিভ ফ্যাক্টর হিসেবে আপনার জন্য কাজ করবে। আচ্ছা, ম্যাগনিটিউড অফ কন্টেন্ট আপডেট, সেটা হচ্ছে যে ওই যেটা হচ্ছে আপনার কন্টেন্টটাকে যখন আপনি আপডেট করবেন তখন অবশ্যই সময়ের সাথে তাল মিলিয়ে যেটা লেটেস্ট সেটা আপনি আপনার কন্টেন্টে দেওয়ার চেষ্টা করবেন, এবং দেখা যাচ্ছে যে যেটা আসলে পুরাতন যে কথাবার্তা ছিল বা যেই টেকনিকটা এখন আসলে কাজ করছে না, এই ধরনের কোনো টেকনিক বা দেখা যাচ্ছে এই ধরনের কোনো কথাবার্তা যদি আপনার কন্টেন্টে থাকে সেগুলো আসলে আপনাকে রিমুভ করে দিতে হবে, এটা হচ্ছে বিষয়। হিস্টোরিক্যাল পেজ আপডেট, যেটা ওপেন দ্য পেজ বিন আপডেটেড ওভার টাইমস। আচ্ছা, এখানে পেজ আপডেট করার যে হিস্ট্রিটা, অর্থাৎ আপনি যে পেজগুলো বা দেখা যাচ্ছে যে কন্টেন্টগুলো আপডেট করছেন এটার একটা ফ্রিকোয়েন্সি থাকতে হবে। অর্থাৎ আপনি কি এক সপ্তাহ পর পর আপনার কন্টেন্টগুলোকে আপডেট করছেন, নাকি এক মাস পর পর আপডেট করছেন, নাকি 3 মাস 6 মাস, নাকি 1 বছর পর পর আপডেট করছেন। তো আপনার এই যে কন্টেন্ট আপডেট করা বা পেজগুলোকে আপডেট করার যে হিস্ট্রি, এটা যদি খুব ভালো মানের হয় বা ফ্রিকোয়েন্সিটা যদি বেশি হয়, যে হ্যাঁ আপনি রেগুলারলি আপনার কন্টেন্টগুলোকে আপডেট করেন, তাহলে কি হবে যে আপনাকে গুগল অবশ্যই একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে সামনের দিকে রাখবে। আচ্ছা, এক্ষেত্রে এটা আরেকটা বিষয় হিসেবে কাজ করে যে যখন আপনি ফ্রিকোয়েন্টলি আপনার কন্টেন্টগুলোকে আপডেট করতে থাকবেন, আপনার পেজটা আপনার সাইটে সবসময় আপ টু ডেট থাকবে। তো এই ক্ষেত্রে গুগল অবশ্যই যে সাইটগুলো আপ টু ডেট ডেটাগুলো পাবলিশ করে বা দেখা যাচ্ছে যে সবচেয়ে লেটেস্ট ডেটাগুলো পাবলিশ করে, সেগুলো আসলে দেখা যাচ্ছে যে গুগল সামনের দিকে বেশি রাখার চেষ্টা করে। আচ্ছা, স্যার, জি, কতদিন পর পর আপডেট করা ভালো? এটা মানে দেখেন হচ্ছে যখন আমরা কন্টেন্টটা পাবলিশ করলাম তখন আমরা দেখলাম যে আমাদের এসইও ঠিক আছে, রিডেবিলিটিও ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা পর পর আর কি আপডেট করবো সেখানে? না, এই যে ধরেন আজকে আপনি একটা কন্টেন্ট লিখলেন যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ 2019 বা 2020 2021, তো এই প্রাইসটা কিন্তু সময়ের সাথে সাথে আপডেট হবে, এবং দেখা যাচ্ছে আপনি 21 সালেই হয়তো একটা ফোনের প্রাইস নিয়ে আপনি হয়তো একটা কন্টেন্ট লিখলেন, দেখা যাচ্ছে 1 মাস পর পরই কিন্তু আপনার ফোনের প্রাইসটা কিন্তু ড্রপ হচ্ছে বা দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে। তো এই যে আপনার কন্টেন্টের যে মানে কোয়ালিটি, এটাকে মানে ধরে রাখার জন্য এই প্রাইসটা কিন্তু আপনাকে সাথে সাথে ইমপ্রুভ করতে হবে বা দেখা যাচ্ছে যে আপনাকে কিন্তু এডিট করতে হবে। তো এটা আসলে আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে, আপনি আসলে কতদিন পর পর এটাকে ইমপ্রুভ করবেন। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। কিওয়ার্ড প্রমিনেন্স বলতে যেটা বোঝাচ্ছে যে আপনি যে কন্টেন্টটা লিখছেন এইটার প্রথম 100টা ওয়ার্ডের মধ্যে অর্থাৎ ইন্ট্রোডাকশনের মধ্যে আপনার যে কিওয়ার্ডটা অর্থাৎ যে মেইন কিওয়ার্ডটা এটা আসলে আছে কিনা। গতদিনে আমরা কিন্তু যখন ইওস্ট এসইও টুলটা বা ইওস্ট এসইও প্লাগইনটা যখন আমরা প্র্যাকটিস করছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম যে আমাদের যদি যে ফার্স্ট প্যারাগ্রাফটা যেটা থাকে অর্থাৎ আমাদের কন্টেন্টের যে ফার্স্ট প্যারাগ্রাফ ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, সেখানে যদি আমাদের কিওয়ার্ডটা থাকে এটা কিন্তু অবশ্যই আমাদের জন্য একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো সেটা এখানে বলা হচ্ছে যে কিওয়ার্ড প্রমিনেন্স,
যে হ্যাভিং এ কিওয়ার্ড অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট 100 ওয়ার্ডস অফ পেজেস কন্টেন্ট। তো এটা একটা গুড প্র্যাকটিস এবং এটা একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেটা অলরেডি আমরা গতকাল দেখে আসছি। এবার বলছে কিওয়ার্ড ইন H2 H3 ট্যাগস। তো নর্মালি যেটা হয় যে কিওয়ার্ডগুলো প্রায় H2 H3 বা H4 যেইগুলো ট্যাগে আমরা ইউজ করি না কেন, আমরা চেষ্টা করবো যে আমাদের যে টাইটেল বা দেখা যাচ্ছে যে মেইন যে ট্যাগগুলো থাকবে এগুলোতে আমরা নর্মালি কিওয়ার্ডগুলোকে ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, এরপর বলা আছে যে আউটবাউন্ড লিঙ্ক কোয়ালিটি এবং দেখা যাচ্ছে যে, আচ্ছা ঠিক আছে, এখানে বলছে যে আউটবাউন্ড লিঙ্ক কোয়ালিটি, অর্থাৎ আপনাদেরকে গতদিনে দেখানো হয়েছিল যে ওয়েবসাইটে যদি আমরা একটা কন্টেন্ট পাবলিশ করতে চাই সেখানে কিন্তু আউটবাউন্ড লিঙ্ক দিতে হয়। মনে আছে বিষয়টা? হ্যাঁ। জি স্যার। তো আমরা আসলে যাদেরকে আউটবাউন্ড লিঙ্ক দিব বা দেখা যাচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং যখন আমরা করব, তখন যাদের সাথে আমরা এক্সটার্নাল লিঙ্কিং করব তাদের কোয়ালিটি কিন্তু আমাদেরকে চেক করে দেখতে হবে যে আসলে কাদেরকে আমরা এক্সটার্নাল লিঙ্কিং দিচ্ছি এবং যে ওয়েবসাইটটাকে আসলে এক্সটার্নাল লিঙ্কিং দিচ্ছি তাদের কোয়ালিটি কেমন, আমাদের থেকে ভালো না আমাদের থেকে খারাপ বা আমাদের সমান। যদি তাদের কোয়ালিটি আমাদের সমান বা আমাদের থেকে ভালো হয় তাহলে অবশ্যই আমরা এখান থেকে এক্সটার্নাল লিঙ্কিং বা দেখা যাচ্ছে আউটবাউন্ড লিঙ্ক দিতে পারবো। আর যদি আমাদের যে সাইটটাকে আমরা লিঙ্কিং দিচ্ছি তাদের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আসলে এটা আমাদের জন্য খুব একটা ভালোভাবে কাজ করে না, বা দেখা যাচ্ছে যে ওই সাইটের থ্রুতে কিন্তু আমাদের সাইটে কিন্তু পেনাল্টি আসতে পারে। আচ্ছা, এরপর যেটা বলছে আউটবাউন্ড লিঙ্ক থিম, যেটা এটা যদি আমি একটু বলি যে আউটবাউন্ড লিঙ্ক থিম বলতে যেটা বোঝাইছে যে রিলেভেন্সি বা দেখা যাচ্ছে যে সামঞ্জস্যপূর্ণতা, অর্থাৎ যাদেরকে আমরা আউটবাউন্ড লিঙ্ক দিচ্ছি তাদের পেজের যে ক্যাটাগরি বা তাদের পেজের যে টাইপ এটা কি আসলে আমাদের সাথে রিলেভেন্ট কিনা। যদি রিলেভেন্ট হয় অবশ্যই এটা বেটার। আর আমরা আপনাদেরকে বলাই আছে যখনই আপনারা লিঙ্কিং করবেন বা দেখা যাচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং করেন তখন অবশ্যই রিলেভেন্ট সাইটগুলোর সাথে আমাদেরকে লিঙ্কিং করতে হবে, এটা আমাদের জন্য সবচেয়ে বেটার। আচ্ছা, এরপর যেটা বলা আছে যে গ্রামার অ্যান্ড স্পেলিং চেক। অবশ্যই গ্রামার এবং স্পেলিং চেক করতে হবে, কারণ এটা আমাদের সবকিছুই ভালো আছে বা অপটিমাইজেশন সবকিছু আমরা পারফেক্টলি করছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের যদি গ্রামেটিক্যাল মিস্টেক থাকে বা দেখা যাচ্ছে যে প্লাগারিজম যদি কোনো মিস্টেক থাকে বা স্পেলিংয়ে যদি কোনো মিস্টেক থাকে তাহলে কিন্তু এটা অবশ্যই আমাদের কন্টেন্টের জন্য খুব একটা খারাপ ইফেক্ট ফেলবে। তো এই কারণে অবশ্যই আমরা কন্টেন্টটাকে খুবই কোয়ালিটিফুল, ইজি টু রিড বা দেখা যাচ্ছে যে এই গ্রামেটিক্যাল বা স্পেলিংয়ে যদি কোনো মিস্টেক থাকে এগুলো অবশ্যই আমরা বারবার চেক করব। আচ্ছা, সিন্ডিকেট কন্টেন্ট বলতে যেটা বোঝাচ্ছে যে কপি কন্টেন্ট বা দেখা যায় কারো কাছ থেকে স্ক্র্যাপ করে নেওয়া বা দেখা যাচ্ছে বিভিন্ন টুল আছে কন্টেন্ট রাইটিং এর জন্য, এই ধরনের কন্টেন্টগুলোকে আসলে বলা হচ্ছে সিন্ডিকেটেড কন্টেন্ট। যে অটো জেনারেটর দিয়ে বা দেখা যাচ্ছে অটোমেটিক জেনারেটর কিছু সফটওয়্যার আছে এগুলো দিয়ে আমরা জাস্ট কন্টেন্ট রেডি করে নিচ্ছি। তো এই ধরনের কাজ কখনোই করা যাবে না, এগুলোকে বলা হচ্ছে সিন্ডিকেটেড কন্টেন্ট। এগুলো আপনাদের পেজকে ইন্ডেক্স করতে দিবে না বা দেখা যাচ্ছে ইন্ডেক্স যদি হয়েও যায় আপনাদের পেজে পেনাল্টি আসার একটা পসিবিলিটি আছে। তো কখনোই কপি কন্টেন্ট বা দেখা যাচ্ছে সিন্ডিকেটেড বা দেখা যাচ্ছে যে অটো জেনারেটেড কন্টেন্ট আপনারা ইউজ করার চেষ্টা করবেন না। জি স্যার, অনেক টুল আছে যেখানে একটা কন্টেন্ট দিলে ওটা রিরাইট হয়ে যায়। হ্যাঁ, এরকম আছে, অনেক আছে। তো এগুলো কখনোই করা যাবে না, কারণ কন্টেন্ট হয়তো ওখানে তৈরি হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে ওই কন্টেন্টের কোয়ালিটি কিন্তু ভালো না। আপনি নিজেও যদি পড়ে দেখতে পাবেন যে ওইখানে ওই কন্টেন্টের কোয়ালিটি একদমই লো কোয়ালিটি, আপনি নিজেও দেখে বুঝতে পারছেন না আসলে কি বলা আছে কি লেখা আছে। আচ্ছা, এরপরে যেটা বলা আছে যে মোবাইল ফ্রেন্ডলি আপডেট। অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি আপডেট থাকতে হবে বা দেখা যাচ্ছে যে আমরা আমাদের সাইটটাতে বা আমাদের কন্টেন্টটাতে যে আপডেটগুলোই করি না কেন এগুলো আমাদেরকে একটু চেক করে দেখতে হবে যে মোবাইল ফোনেও বা দেখা যাচ্ছে মোবাইল ডিভাইসগুলোতেও আসলে এই আপডেটটা আসার ফলে বা কন্টেন্টটা আপডেট করার ফলে এই মোবাইল ডিভাইসগুলোতেও কোনো ইফেক্ট পড়ছে কিনা। এটা একটা অবশ্যই একটা ভালো বিষয়, মানে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ গুগলের যে ইউজার এদের মধ্যে প্রায় 60%-এর মতো ইউজার যারা মোবাইল ফোন থেকে গুগলকে ইউজ করে। তো অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি আপডেট আমাদেরকে নিয়ে আসতে হবে এবং দেখা যাচ্ছে যদি মোবাইল ফ্রেন্ডলি আপডেট যদি না থাকে তাহলে অবশ্যই এটা র্যাঙ্কিংয়ে ভালো একটা ইফেক্ট ফেলবে না।
আচ্ছা, মোবাইল ইউজেবিলিটি, সেটা হচ্ছে যে মোবাইল থেকে আসলে ইউজ করা যাচ্ছে কিনা, বা দেখা যাচ্ছে যে মোবাইল থেকে ইউজ করতে আমাদের যারা ভিজিটর আছে তারা কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করছে। আচ্ছা, তো এরপরে যেটা বলা আছে যে হিডেন কন্টেন্ট অন মোবাইল। অনেক সময় দেখবেন যে আপনার মোবাইল ফোনে গিয়ে যখন কোনো কিছু ব্রাউজ করছেন, অনেক সময় বিভিন্ন পপ আপ চলে আসে, বিভিন্ন ধরনের নিউজ চলে আসে, বা বিভিন্ন হিডেন নিউজ আমার মানে বা বিভিন্ন কন্টেন্ট কিন্তু দেখবেন যে পোর্শন হাইড হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে একটা কন্টেন্টের বিভিন্ন পোর্শন হয়তো মিসিং হয়ে যাচ্ছে। এটা কখনোই করা যাবে না। আমাদের ওয়েবেও আমরা বা ওয়েব ব্রাউজারেও যেটা দেখতে পারবো, আমাদের যাতে মোবাইল ব্রাউজারেও যেন আমরা সেই রকমই দেখতে পাই, এই ধরনের ব্যবস্থা রাখতে হবে। এখানে হিডেন কন্টেন্ট যদি থাকে তাহলে অবশ্যই গুগল এটাকে র্যাঙ্কিং এ আনবে না, বা দেখা যাচ্ছে ইন্ডেক্সই করবে না। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে হেল্পফুল সাপ্লিমেন্টারি কন্টেন্ট, সেটা হচ্ছে এই যে আমরা যে ইন্টারনাল লিঙ্কিং গুলো যেগুলো করছিলাম গতদিনে, যেটা ছিল আমাদের একটা টপিক, যেটা আমি বারবারই উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখাইছি, যে সোশ্যাল নেটওয়ার্কিং লিখে যখন আমরা সার্চ দিচ্ছিলাম একটা সাইট আসতো, সম্ভবত ইনভেস্টোপিডিয়া। সেখানে যাওয়ার পর হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং দিয়ে আমরা যখন পড়ছিলাম, তখন হচ্ছে এই সোশ্যাল নেটওয়ার্কিং বা দেখা সোশ্যাল মিডিয়া কি, এটার উপরে একটা কন্টেন্ট তাদের ইন্টারনাল একটা পেজে লেখা আছে। তো এই যে ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে সাপ্লিমেন্টারি কন্টেন্ট আমাদেরকে দেওয়া হলো, বা দেখা যাচ্ছে অন্য একটা কন্টেন্ট আমাদেরকে নিয়ে যাওয়া হলো, যে কন্টেন্টটা আসলে এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলছিল। এগুলোকেই বলা হচ্ছে মূলত সাপ্লিমেন্টারি কন্টেন্ট। যে আপনার এই কন্টেন্টটাকে একদম পারফেক্টলি বোঝার জন্য এর সাথে আরো কিছু সাপ্লিমেন্টারি কন্টেন্ট যদি আমার প্রয়োজন হয়, এই কন্টেন্টগুলো আপনার ওয়েবসাইটে রাখতে হবে। এবং এটা যদি থাকে তাহলে অবশ্যই আপনার কন্টেন্টটা একদম পারফেক্ট একটা কন্টেন্ট হবে, দেন গুগল এটাকে ইন্ডেক্স করবে, বা দেখা যাচ্ছে র্যাঙ্কিং এর সামনের দিকে নিয়ে আসবে। আচ্ছা, এই যে কন্টেন্ট হিডেন বিহাইন্ড ট্যাবস, এটা আসলে নর্মালি কি কারণে হয়, যে যদি আমাদের সাইটে যদি রেসপন্সিভ না হয়, বা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে লোডিং এর যদি কোনো ইস্যু থাকে, সেক্ষেত্রে কি হয়, কন্টেন্ট হিডেন বিহাইন্ড ট্যাবস, অর্থাৎ এটা অনেক সময় দেখবেন যে পপ আপ ট্যাব বা ব্যাকগ্রাউন্ড একটা ট্যাব ওপেন হয়ে সেখানে কন্টেন্টটা লোড হচ্ছে, বা দেখা যাচ্ছে নতুন কোনো একটা অ্যাড লোড হচ্ছে। তো এটা আসলে কখনোই করা যাবে না। আচ্ছা, বলছে গুগল হ্যাজ সেড দ্যাট দিস কন্টেন্ট মে নট বি ইন্ডেক্সড। এই ধরনের কন্টেন্ট কখনোই ইন্ডেক্স করা যাবে না। আচ্ছা, এরপর বলছে নাম্বার অফ আউটবাউন্ড লিঙ্কস। চেষ্টা করতে হবে যে নাম্বার অফ আউটবাউন্ড লিঙ্ক মিনিমাম একটা থেকে শুরু করে 3টা 4টা বা 5টা পর্যন্ত আউটবাউন্ড লিঙ্ক আপনারা দিতে পারেন। এতে করে কি হবে যে প্রত্যেকটা পোর্শন আসলে খুব ভালোভাবে ডেসক্রাইব করা হবে, প্লাস অন্য যে ওয়েবসাইটগুলো আছে তাদের সাথে আপনাদের যে লিঙ্কিংটা এটা বেশি হবে। তো চেষ্টা করতে হবে যে ভালো মানের আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার। আচ্ছা, মাল্টিমিডিয়ার ক্ষেত্রে যেটা ইমেজ, ভিডিও অ্যান্ড আদার মাল্টিমিডিয়া এলিমেন্টস, অর্থাৎ আপনাদের কন্টেন্টটাতে বা কন্টেন্টটাকে অবশ্যই ভিজুয়ালি বা দেখা যাচ্ছে গ্রাফিক্যালি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য যেটুকু আসলে মাল্টিমিডিয়া বা দেখা যাচ্ছে ইমেজ, ভিডিও বা যে কোনো ধরনের ফাইল অ্যাড করা প্রয়োজন, আপনারা সাফিসিয়েন্ট ওয়েতে এগুলো অ্যাড করবেন, মানে যতটুকু প্রয়োজন, অর্থাৎ আপনার অডিয়েন্সকে বোঝাতে যতটুকু প্রয়োজন আপনারা সেটা বোঝাবেন, বা সেটা হচ্ছে আপনাদের কন্টেন্টে অ্যাড করবেন। এটা সবচেয়ে বেটার। আচ্ছা, নাম্বার অফ ইন্টারনাল লিঙ্কস, অর্থাৎ আপনাদের একটু আগে বলা হলো কি যে এটা ছিল সাপ্লিমেন্টারি কন্টেন্ট, এখন বলা হচ্ছে যে নাম্বার অফ ইন্টারনাল লিঙ্ক, অর্থাৎ কতগুলো ইন্টারনাল লিঙ্কিং আপনি করে রাখছেন। এটা একটা বিষয়। আপনাকে অবশ্যই ইন্টারনাল লিঙ্কিংগুলো খুব ভালো কোয়ালিটির করতে হবে, এবং দেখা যাচ্ছে যে বেশির থেকে বেশি পরিমাণ ইন্টারনাল লিঙ্কিং দিতে হবে। কারণ যখন আপনি একটা কন্টেন্টের সাথে আপনার পেজেরই আরেকটা কন্টেন্টের ইন্টারনাল লিঙ্কিং করবেন, তখন গুগল একটা জিনিস ধরে নেয় যে আপনার কাছে মোটামুটি সব ধরনের ডেটাই আছে, অর্থাৎ আপনার সাইটটা একটা স্বয়ংসম্পূর্ণ একটা সাইট। যেমন আপনাদেরকে আমি বলেছিলাম যে আমরা যদি উইকিপিডিয়াতে যদি যাই, উইকিপিডিয়াতে দেখবেন যে ওখানে যে লিঙ্কিংগুলো দেওয়া আছে ওইগুলো দেখাচ্ছে অন্য একটা সাইটের সাথে কোনো লিঙ্কিং না, ওই উইকিপিডিয়ারই অন্য একটা পেজের সাথে লিঙ্কিং করা। তো এতে করে আসলে গুগল ধরে নেয় যে উইকিপিডিয়া আসলে স্বয়ংসম্পূর্ণ অনেক তথ্য মানে ভান্ডার আর কি। তো এই কারণে গুগলে দেখবেন যে কোনো তথ্য সার্চ দিলে দেখবেন উইকিপিডিয়া সবার আগে আসে। তো এটা একটা ভালো বিষয়। আপনারা একটা স্বয়ংসম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করতে যদি চান, ইন্টারনাল লিঙ্কিং এর পরিমাণ বাড়াতে হবে, এবং ইন্টারনাল যে কন্টেন্ট আছে এগুলোও কিন্তু বাড়াতে হবে। আচ্ছা, এটা কোয়ালিটি, প্রথমে ছিল কোয়ান্টিটি, যে কতগুলো
এবং তারপর হচ্ছে কোয়ালিটি অফ ইন্টারনাল লিঙ্কিং, অবশ্যই ভালো মানের ইন্টারনাল লিঙ্কিং তৈরি করতে হবে। আচ্ছা, ব্রোকেন লিঙ্কস, স্যার, হ্যাঁ মানসিক। যদি আমরা ইন্টারনাল আর হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং এর মধ্যে এভাবে ভাবতে যাই যে কোনটা দেয়া বেশি, মানে এরকম কি যে সমান সমান দিতে হবে? যদি আমরা আউটবাউন্ড লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক 5টা দিই, সেক্ষেত্রে ইন্টারনাল লিঙ্কও 5টা দিতে হবে, এরকম কি? না না মানে না, কোনটা বেশি কোনটা কম দেয়া ভালো, এরকম কিছু আছে? আচ্ছা সবচাইতে ভালো হচ্ছে যে ইন্টারনাল লিঙ্কিং সবচেয়ে বেশি দেওয়া, এটা তো সবচেয়ে গুড প্র্যাকটিস। ইন্টারনাল লিঙ্কিং যদি আপনি বেশি থেকে বেশি দেন, তাহলে কি হবে যে আপনার যে সাইটটা, এটাকে গুগল ধরবে যে স্বয়ং সম্পূর্ণ একটা সাইট, বা দেখা যাচ্ছে অনেক ভালো মানের কন্টেন্ট এখানে আছে, গুগল এটা ধরে নিবে। আর যদি আউটবাউন্ড লিঙ্ক আপনি দেন, তাহলে কি হবে যে অন্য একটা ওয়েবসাইট থেকে আপনার সাইটে ট্রাফিক আসার পসিবিলিটি বেশি, বা দেখা যাচ্ছে আপনার সাইট থেকে অন্য একটা সাইটে ট্রাফিক যাওয়ার পসিবিলিটি বেশি। তাহলে কি হচ্ছে যে দুইটা ওয়েবসাইটের মধ্যে লিঙ্কিংটা বা দেখা যাচ্ছে রিলেশনশিপটা বেটার হচ্ছে। তো এখানে আসলে আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনাকে এটা চিন্তা করতে হবে, এবং দেখা যাচ্ছে যে আপনি আসলে কতগুলো কন্টেন্ট পাবলিশ করে রাখছেন এটার উপর ডিপেন্ড করে আপনাকে এই লিঙ্কিং গুলো করতে হবে। তবে সবচাইতে বেটার যদি আপনার ভালো মানের অনেক বড় ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে ইন্টারনাল লিঙ্কিং এর বিষয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ব্রোকেন লিঙ্কসের যেটা, যে অনেক সময় দেখবেন যে আপনাদের কন্টেন্টগুলো আপডেট হয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে লিঙ্কগুলো আপনি আপডেট করছেন না, বা দেখা যাচ্ছে কন্টেন্টগুলো আপনি ডিলিট করে দিচ্ছেন কিন্তু লিঙ্কগুলো ওইভাবেই রেখে দিচ্ছেন, অন্য সাইটের সাথে লিঙ্কিং করা আছে, তো তখন দেখা যাবে কি হবে, এই লিঙ্কগুলো কিন্তু ব্রেক হয়ে যাবে। তো এই ধরনের ব্রোকেন লিঙ্কস থাকাটা আপনাদের জন্য অবশ্যই র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটা বাধা, যে আপনার সাইটটাতে আসলে খুব অর্গানাইজড ওয়েতে আপনি সবকিছু ডিজাইন করেন নাই, লিঙ্কগুলো কোথাও ভেঙে ভেঙে গেছে, বা দেখা যাচ্ছে কোনো অনেকগুলো লিঙ্ক আছে যেগুলো কাজ করছে না, এরকম বিষয় কিন্তু হতে পারে। আচ্ছা, তো এই ব্রোকেন লিঙ্কসগুলো থাকা যাবে না, এই ব্রোকেন লিঙ্কসগুলো আপনার সাইটটাকে পিছনের দিকে ঠেলে দিবে, বা দেখা যাচ্ছে র্যাঙ্কিং এর সামনের দিকে আসতে দিবে না। আচ্ছা, এরপর বলছে রিডিং লেভেল। এটা নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলেছি যে রিডিং লেভেলটা আসলে কেমন হতে হবে, বা দেখা যাচ্ছে যে এখানে কি ধরনের ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, কিভাবে সেন্টেন্সগুলোকে সাজাতে পারি, সেন্টেন্সে ম্যাক্সিমাম কতগুলো ওয়ার্ড রাখা যেতে পারে, কোনটা বেস্ট প্র্যাকটিস হয়, কোনটা ভালো, মানে ইওস এসইও প্লাগইনটা কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো খুব সহজেই দেখাই দিচ্ছে। তো রিডিং লেভেলটা অবশ্যই বাড়াতে হবে। আচ্ছা, অ্যাফিলিয়েট লিঙ্কস, যেটা যে আপনার যদি কোনো প্রোডাক্টের রিভিউ বা দেখা যাচ্ছে প্রোডাক্ট সেলিং বা পারচেস কোনো সাইট হয়, এখানে অবশ্যই অ্যাফিলিয়েট লিঙ্কগুলো রাখা যেতে পারে। যে আপনি অন্যান্য বড় বড় আপনার একটা ছোট একটা ই কমার্স সাইট, এখন অন্যান্য বড় বড় ই কমার্স সাইটের লিঙ্কগুলো আপনি আপনার সাইটে রাখছেন, এবং তাদের ওই প্রোডাক্টগুলো আপনার সাইটে রেখে আপনি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন। তো যদি সেই বড় বড় সাইটগুলোর সাথে আপনার কানেকশন থাকে, বা দেখা যাচ্ছে আপনি যদি তাদের সাথে ডিলিংসে আসতে পারেন, যে অ্যাফিলিয়েটের মাধ্যমে আপনি তাদের প্রোডাক্ট সেল করছেন, তাহলে এটা অবশ্যই একটা বেটার একটা ওয়ে হবে আপনার সাইটটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য। আচ্ছা, তো মোটামুটি 50টা র্যাঙ্কিং ফ্যাক্টর সম্পর্কে বললাম, এর মধ্যে অনেক কিছুই আপনাদের ছিল কমন, বা দেখা যাচ্ছে অনেক কিছুই আপনারা অলরেডি জেনে আসছেন। তারপর দেখা যাচ্ছে আরও কিছু বলা আছে, HTML ইরোর্স, WC3 ভ্যালিডেশন। আচ্ছা, এখানে HTML ইরোর তো থাকাই যাবে না, যদি HTML ইরোর থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার সাইটটা গুগল খুব ভালোভাবে রিড করতে পারবে না, কারণ গুগল কিন্তু কোডগুলোকে রিড করে। গুগল কিন্তু আসলে টেক্সটগুলোকে পড়ার মতো, মানে গুগল কিন্তু কোনো টেক্সট বোঝে না, বা আমরা খালি চোখে যেটা পড়ছি যে এরকম মেবি এ সিগন্যাল অফ পোর কোয়ালিটি, এরকম কিন্তু গুগল কিন্তু পড়ে না। গুগল দেখে যে কোডগুলো কি লেখা আছে, অর্থাৎ HTML কোডগুলো কি কি লেখা আছে, গুগল এইটা দেখে। তো যদি কোডে এরর থাকে, তখন গুগল কিন্তু রিড করতে পারবে না, এবং গুগল অবশ্যই আপনাকে একটা নেগেটিভ মার্কিং করবে যে এখানে আসলে সে তো কোডগুলোই ঠিকভাবে করতে পারে না। আচ্ছা, এরপর যেটা ডোমেন অথরিটি, পেজ অথরিটি। আচ্ছা, ডোমেন অথরিটি অবশ্যই বাড়াতে হবে। ডোমেন অথরিটি কীভাবে বাড়বে, আমাদের সাইটটা যখন এজ হবে, বা দেখা যাচ্ছে আমার সাইটটা যখন অনেক সাইটগুলোর সাথে লিঙ্কিং, বা দেখা যাচ্ছে যে লিঙ্ক আপ করবো, ব্যাক লিঙ্ক করবো, দেন ওই সাইটগুলোর সাথে আমাদেরও কিন্তু ডোমেন অথরিটি বাড়বে। তো আমাদেরকে অবশ্যই ডোমেন অথরিটি বাড়াতে হবে। আমাদের সাইটের ডোমেন অথরিটি যত ভালো হবে, র্যাঙ্কিংয়ে এটা প্রথমের দিকে আসার সম্ভাবনা তত বেশি। দেখেন এখানে বলছে যে ডোমেন অথরিটি যদি বেশি হয় তাহলে কিন্তু র্যাঙ্কিংয়ের সামনে আছে, অর্থাৎ র্যাঙ্কিংয়ে সেকেন্ড, ডোমেন অথরিটি প্রায় 70 বা 69। আচ্ছা, ডোমেন অথরিটি যখন কমে গেছে, প্রায় দেখেন
63-র মতো বা দেখা যাচ্ছে 65-এর মতো, তখন কিন্তু সে আছে র্যাঙ্কিংয়ে 9 নাম্বারে। তো ডোমেন অথরিটিটা অবশ্যই ভালোভাবে কাজ করে বা খুবই ইফেক্টিভ ওয়েতে কাজ করে। যদি ডোমেন অথরিটি বেশি হয় তাহলে হচ্ছে আমাদের সাইটটা সামনের দিকে আসার পসিবিলিটি অনেক বেশি। স্যার এটা হচ্ছে ডোমেইন অথরিটি মানে ডিএ পিএইচ এগুলো না, ডিএ না এটা? হ্যাঁ, ডিএটাই হচ্ছে ডোমেন অথরিটি। দিয়ে এগুলো জায়গায় যদি হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করি সেরকম, না না না, মানে বুঝলাম না, আপনার একটু যদি ক্লিয়ার ডোমেন করুন। অথরিটিতে একটা স্কোর আছে, তাই না? ডোমেন অথরিটিতে আমরা একটা স্কোর হিসেবে কাউন্ট করি। তো এখানে যেটা বোঝাচ্ছে গ্রাফিক্যালি যে ডোমেন অথরিটিটা যখন বেশি, দেখেন 69 এটা তো সব থেকে বেশি, বা দেখা যাচ্ছে এখানে আছে 65, তো 65-এর থেকে 69 তো অবশ্যই বেশি। তো যখন ডোমেন অথরিটি 69 তখন কিন্তু এটা র্যাঙ্কিং এর সামনের দিকে আছে। আর যখন ডোমেন অথরিটি কম তখন এটা কিন্তু র্যাঙ্কিং এ 9 নাম্বার বা 10 নম্বরে আছে। 2 নম্বর পেজে হ্যাঁ, গুগল পজিশনটা মূলত এখানে বোঝাইছে আর কি স্ট্রাকচারে। হ্যাঁ, গুগলের পজিশনটা বা ইন্ডেক্সিং এর যে পজিশনটা এটা আমাকে বুঝাইছে এখানে। আচ্ছা, বুঝতে পারছেন মানুষই? জি স্যার, মানে আমাদের সাইডের তো একটা ডিএপিএ থাকবে, সেটা যখন বেশি হবে তখন ভালো। হ্যাঁ, যত বেশি হবে আমাদের র্যাঙ্কিংটা তত বেশি সামনের দিকে আসবে। আচ্ছা, তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম বা যতগুলো র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করলাম, দেখা যাচ্ছে অনেকের হয়তো মনে থাকবে, অনেকেরই মনে থাকবে না। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা নিয়ে একটু রিসার্চ করবেন, এটা নিয়ে একটু পড়াশোনা করবেন, এবং দেখা যাচ্ছে এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আপনারা একটু মানে মুখস্থ তো করাই যাবে না, এটা একটু মানে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। কারণটা কি, যে আমরা কিন্তু এই কাজগুলো মোটামুটি করে আসছি। যেমন ধরেন এখান থেকে যদি শুরু করি, দিয়ে দেন তাহলে আমাদের কি বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এখান থেকে কিন্তু এই কাজগুলো কিন্তু আমরা করে আসছি। যেমন ধরেন যে পেজ লোডিং স্পিড, এটা কিন্তু আমরা চেক করে আসছি টেকনিক্যাল এসইওতে। তারপর হচ্ছে আপনার ডুপ্লিকেট কন্টেন্ট থাকা যাবে না, এটা প্রথম থেকেই বলে আসা হচ্ছে। ক্যানোনিক্যাল ট্যাগ বলা আছে। ইমেজ অপটিমাইজেশন, এটা একদম প্রপার ওয়েতে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে ইমেজ অপটিমাইজ করবেন। আচ্ছা, তারপর হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স, তারপর হচ্ছে কিওয়ার্ড ইন H1 H2 H3 ট্যাগ, এই বিষয়গুলো কিন্তু প্রথম থেকে আপনাদেরকে বলা আছে আর কি। আপনারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে পরিচিত। তো আপনাদেরকে এখন যে কাজটা করতে হবে, এইটা জাস্ট পড়লেই বা দেখা যাচ্ছে এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো যদি আপনারা দেখেন, তাহলে আপনাদের এটা মনে আসবে, মানে মনে থাকবে বা মনে হবে যে যেহেতু আমরা এই কাজটা করে আসছি, বা H1 ট্যাগ বা H2 H3 ট্যাগে যখন আমরা কিওয়ার্ডগুলোকে প্রেস করে আসছি বা স্পিডটা যখন টেস্ট করে আসছি, তো এগুলো যে আসলে র্যাঙ্কিং ফ্যাক্টর, এগুলো তখন আপনাদের আরো ভালোভাবে মনে থাকবে, কারণ এই কাজগুলো আপনাদের করাই আছে। তো যে কারণে আপনাদেরকে একটু এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, যাতে পরবর্তীতে যদি কোনো সাইটের ওনার যদি আপনাদেরকে বলে যে হ্যাঁ আমাদের সাইটটাকে চেক করে দেখেন যে এখানে কোথায় ফল্ট আছে, বা আমি এত এসইও করছি তারপরেও কাজ হচ্ছে কিনা, তখন কিন্তু ওই সাইটটা নিয়ে আপনাদেরকে আসলে এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো ম্যাচ করে করে দেখাতে হবে যে হ্যাঁ এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো একদম পারফেক্টলি ওখানে অ্যাপ্লাই করা আছে কিনা এবং পারফেক্টলি কাজ করছে কিনা, এটা হচ্ছে বিষয়। ফাইলটা আমি স্যার অন পেজ এসইওর বিষয়টাই বেশি যতগুলো আমরা দেখলাম হ্যাঁ তার অবশ্যই। মধ্যে থেকে। না, এখানে আরো অনেক বিষয় আছে, যেমন প্রথমেই ছিল হচ্ছে ডোমেনের যে পার্টটা ছিল, এখানে 10টা র্যাঙ্কিং ফ্যাক্টর ছিল ডোমেনের উপর জি বেস স্যার, করে। হ্যাঁ ডোমেনেরও ছিল, কিন্তু বেশিগুলা ছিল হচ্ছে অন পেজ এসইও, সেটা বুঝছি। আচ্ছা, এখন পর্যন্ত আমরা তো জাস্ট 50টাতে আসছি, এরপরে আরো 150টা আছে। জি স্যার। স্যার হচ্ছে এই যে 208টা কি 209টার মধ্যে থেকে কতগুলা আমাদের মেনে চললে যে মানে বোঝা যাবে বা বলা যাবে এরকম যে সেটা র্যাঙ্কিং আসতে পারে? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে একটু এটা মনে হয় যে একটু আগে ক্লিয়ার করে বলেছিলাম এইভাবে, যে ধরেন আপনি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করছেন, যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ। এখন ওই কিওয়ার্ডটা নিয়ে আমিও কাজ করছি, কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ। এখন আপনারও একই কিওয়ার্ড, আমারও একই কিওয়ার্ড, এবং সাইটটা দুইজনই রান করছি একই সাথেই। এখন বিষয়টা মানে দুইজনের দুইটা সাইট একই সাথেই রান করছি আমরা। তো এখন গুগল আসলে কাকে র্যাঙ্কিং দিবে বা কাকে হচ্ছে এখান থেকে সামনে রাখবে, ফার্স্ট পজিশনের দিকে রাখবে, কারণটা তখন গুগল দেখবে যে র্যাঙ্কিং ফ্যাক্টর আপনি কতগুলো অ্যাপ্লাই করছেন, আমি কতগুলো অ্যাপ্লাই করছি। আপনি দেখা যাচ্ছে 208টার মধ্যে থেকে
আপনি হয়তো 50টা র্যাঙ্কিং ফ্যাক্টর আপনার সাইটটাতে খুব ভালোভাবে অপটিমাইজ করছেন, আর আমি হয়তো 60টা বা 70টা অপটিমাইজ করে রাখছি, তাহলে অবশ্যই গুগল আমাকে সামনের দিকে রাখবে। তো যেহেতু এখানে মানে কম্পিটিশনটা অনেক অনেক হাই, এই কারণে চেষ্টা করতে হয় যে সবগুলো গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরে যদি আমরা আমাদের সাইটটাতে মেনে চলতে পারি, তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে বেটার। এটা আসলে নির্দিষ্ট করে বলা যাবে না যে আপনি আসলে কতগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর অ্যাপ্লাই করলে বা কতগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর মেনে একটা সাইট বিল্ড করলে আপনার সাইটটা র্যাঙ্ক করবে। এখন দেখা যাচ্ছে আপনি সবগুলো র্যাঙ্কিং ফ্যাক্টরে অ্যাপ্লাই করছেন কিন্তু একটাও পারফেক্টলি করেন নাই, তখন কিন্তু কাজ হবে না, আপনাকে আবার রিচেক করতে হবে। এই ধরনের বিষয় আছে, বুঝতে পারছেন মানুষই? আঠাশ নাম্বার যেটা র্যাঙ্কিং ফ্যাক্টর ছিল সেটা একবার একটু বলুন। 28। আচ্ছা, ক্যানোনিক্যাল ট্যাগের যে বিষয়টা বলেছিলাম, যে অনেক সময় কি হয়, যে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে আপনাদের হয়তো সাইটে কন্টেন্ট বাড়ানোর জন্য হয়তো অনেক সময় আপনারা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট রাখেন। যেমন ধরুন বলেছিলাম যে একটা ফোনের দুইটা কালারের ভেরিয়েন্ট আছে, অর্থাৎ শাওমির একটা ফোনের দুইটা কালারের ভেরিয়েন্ট আছে। এখন আপনি চাচ্ছেন যে কন্টেন্ট বাড়ানোর তাগিদে বা কন্টেন্ট বাড়ানোর জন্য আপনার সাইটে আপনি ওই একটা কন্টেন্টে দুইবার রাখবেন, শুধুমাত্র কালারের পোর্শনটা একটু চেঞ্জ করবেন। কালারের পোর্শনে লিখছেন যে রেড এবং আরেকটা জায়গায় লিখছেন হচ্ছে হোয়াইট। এখন বিষয়টা হবে এরকম যে গুগল কিন্তু দেখবে যে পুরো কন্টেন্টটাই সেম, শুধু একটা জায়গায় একটু চেঞ্জ, তখন এটাকে কিন্তু সে ডুপ্লিকেট হিসেবে ধরতে পারে। তো এখন কিন্তু এই কন্টেন্টটা কিন্তু আপনার পেজেরই দুইটা কন্টেন্ট। তো আমরা যে কাজটা করব যে এই দুইটা কন্টেন্টকে একটা কন্টেন্ট হিসেবে ইন্ডেক্স করার চেষ্টা করব, যাতে করে গুগল এটাকে ডুপ্লিকেট না করে বা দেখা যাচ্ছে ডুপ্লিকেট হিসেবে কাউন্ট না করে। তো এই কারণে আমরা একটা পেজের সাথে বা একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্টকে আমরা হচ্ছে ক্যানোনিক্যাল হিসেবে ইন্ডেক্স করে দিতে পারি, অথবা একটা পেজের সাথে আরেকটা পেজকে আমরা ক্যানোনিক্যাল হিসেবে ইন্ডেক্স করে দিতে পারি। তাহলে কি হবে যে গুগল দেখবে যে এই দুইটা পেজ একটা পেজ হিসেবে আমাদেরকে কাউন্ট করতে বলা হচ্ছে, গুগল তখন ওই দুইটা পেজকে একটা পেজ হিসেবে কাউন্ট করবে এবং তারা শুধুমাত্র একটা পেজকেই বা দেখা যাচ্ছে যেটা আপনি মেইন পেজ হিসেবে রাখবেন সেটাকেই তারা ইন্ডেক্স করবে। অথবা আপনি এভাবেও বলে দিতে পারেন যে আমাদের এই কন্টেন্টকে ইন্ডেক্স করার প্রয়োজন নাই, আমাদের এই কন্টেন্টের মানে আমাদের কন্টেন্টটাকে র্যাঙ্কিং করার প্রয়োজন নাই, আমাদের এই কন্টেন্টের থ্রুতে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিং হবে। এইভাবে আপনি বলতে পারেন, বা দেখা যাচ্ছে আপনার এই কন্টেন্টের থ্রুতে আপনার ওয়েবসাইটে একটা ট্রাফিক আসবে, আপনি এইভাবে ক্যানোনিক্যাল ট্যাগ সেট আপ করে আপনি দেখাতে পারবেন বা গুগলকে সেটা বলে দিতে পারবেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আর কোনো যদি প্রশ্ন থাকে একটু বলেন। কোনো প্রশ্ন নাই? না স্যার, আপাতত নাই। কারণ যে বিষয়গুলো দেখাইছেন ওইগুলো প্রায় সবগুলোর সাথেই ধরতে গেলে আমরা স্যার পরিচিত আছি। এই হ্যাঁ জিনিসগুলো যদি একটু ভালো মতো দেখি তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হবে আরো বেশি। হ্যাঁ, এই কারণে আসলে র্যাঙ্কিং ফ্যাক্টরটা আপনাদের সবার শেষে আমি আসছি, যে আগে আমরা কাজগুলো করে আসি, তারপর যখন র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আমরা যখন করব তখন কি হবে যে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই কাজটা আমরা করে আসছি, এটা তো আমরা জানি, এটা তো এইভাবে করতে হয়, এটা তো এইভাবে দেখতে হয়, বা এটা তো কন্টেন্টটা এইভাবে লিখতে হয়, বা এই বিষয়গুলো অপটিমাইজ করতে হয়, ইমেজটা কিভাবে অপটিমাইজ করতে হয়। তো এই বিষয়গুলো এই কারণে আমি হচ্ছে এই র্যাঙ্কিং ফ্যাক্টরটাকে সবার শেষে রাখছি আর কি। আচ্ছা, ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটা পড়ে 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 দেখবেন। আর ইনশাল্লাহ বাকি যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আছে এবার আগামীকাল এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব।